বিসমিল্লাহ। তাহলে আমরা শুরু করব এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে প্রথমে আমাদের কাছে কিছু প্যারামিটার আসতে হবে। প্যারামিটার্স। তো প্যারামিটার্স গুলো কি কি? প্যারামিটার্স গুলো হচ্ছে তোমার প্রথমত টেম্পারেচার, এরপরে হচ্ছে প্রেসার, এরপরে হচ্ছে ভলিউম। টেম্পারেচার, প্রেসার এন্ড দেন ভলিউম। আমি আরেকটা কথা বলে দিই, আমার হ্যান্ডরাইটিং খুব বাজে। গত 20 বছরে যেটা চেঞ্জ হয় না সেটা তুমি বললেও চেঞ্জ হবে না। এটা প্রেসার, একটু কষ্ট করবো আর কি বোঝার জন্য। আমি আর কি করতে পারি, আমার হ্যান্ডরাইটিং বাজে, তার আসলে আমার হাতে নাই। এটা হচ্ছে ভলিউম, ঠিক আছে? টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এই তিনটে হচ্ছে প্যারামিটার। এই তিনটা প্যারামিটার আমাদের কাছে বুঝতে হবে। তো টেম্পারেচার বোঝানোর কিছু নেই, গ্যাসের টেম্পারেচার যা, টেম্পারেচার তা। ওকে, প্রেসারে আসি। প্রেসার হচ্ছে একটা গ্যাস যে কন্টেইনারে থাকবে, সে ওই কন্টেইনারের দেয়ালে যে পরিমাণ আঘাত করবে সেটাই হচ্ছে প্রেসার। সেটা হচ্ছে কি প্রেসার। তো এটা তুমি বলতে পারো মেজার অফ কলিশন বিটুইন গ্যাস মলিকিউলস অ্যান্ড দ্য সারফেস অফ কন্টেইনার। করো, সমস্যা নাই, করতে চাইলে করতে পারো, প্রয়োজন পড়লে পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। collision between gas molecule collision between gas molecule and collision between gas molecule and surface of container, surface of container, brilliant. এবার আসো ভলিউম। ভলিউম অফ গ্যাস মানে একটা গ্যাস যে পরিমাণ স্পেস অকুপাই করে। তাহলে ভলিউম অফ গ্যাস কি? স্পেস অকুপাইড বাই গ্যাস। ঠিক আছে, এই যে ডেফিনেশনটা আছে এটা তোমাকে সবাই দিবে। বাট ভলিউম এই চ্যাপ্টারে কিভাবে চিন্তা করা হয়? এই চ্যাপ্টারে ভলিউম কিভাবে চিন্তা করা হয়? ধরো এই চ্যাপ্টারে ভলিউমকে চিন্তা করা হয় যে একটা মলিকিউল কি পরিমাণ স্পেস পাচ্ছে র্যান্ডম মোশনের জন্য। আমরা এখানে কিছু মলিকিউল ড্র করি। ধরো এই কন্টেনারের মধ্যে হাইড্রোজেন গ্যাস, তো হাইড্রোজেন মলিকিউল আছে। হাইড্রোজেন গ্যাস কি দিয়ে তৈরি হবে? অবশ্যই হাইড্রোজেন মলিকিউল দিয়ে তৈরি হবে, কারেক্ট? মানে অনেকগুলো হাইড্রোজেন মলিকিউল আছে। এখন আমি যদি তোমাকে বলি এখানে এখানে ভলিউম কত, তখন ভলিউম কি প্রকাশ করবে জানো? ধরো আমি বললাম ভলিউম কত, তখন ভলিউম প্রকাশ করবে একটা মলিকিউল যে কোনো ইনস্ট্যান্টে একটা মলিকিউল কি পরিমাণ ফ্রি স্পেস পাচ্ছে মুভমেন্টের জন্য, সেটাই হচ্ছে ভলিউম। ধরো আমি বলি এই মোমেন্টে অ্যাট দিস ইনস্ট্যান্ট ভলিউম কি? অ্যাট দিস ইনস্ট্যান্ট ভলিউম হবে এই মলিকিউলটা যেই পরিমাণ স্পেস পাচ্ছে ঘোরার জন্য। অ্যাট দিস ইনস্ট্যান্ট আমি যদি ভলিউম বের করতে চাই তাহলে আমার কাছে সবগুলো মলিকিউলকে স্ট্যাটিক কল্পনা করতে হবে, আর এই মলিকিউলটাকে মোবাইল মনে করতে হবে। আর আমার কাছে চিন্তা করতে হবে যে এই মলিকিউলটা কি পরিমাণ স্পেস পাচ্ছে র্যান্ডমলি মুভ করার জন্য। এই মলিকিউলটা এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, পারে 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 এখানে 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 সব জায়গায় সে যাইতে পারবে। তাহলে সে যাইতে পারতেছে না কোথায়? যাইতে পারতেছে না কোথায়? যেখানে আগে থেকে মলিকিউল এক্সিস্ট করে সেখানে সে যাইতে পারতেছে না। বুঝে গেছে? যেখানে আগে থেকে মলিকিউল এক্সিস্ট করতে পারে সে সেখানে যাইতে পারতেছে না, আর বাদ বাকি জায়গায় সে যাইতে পারে। এই বাদ বাকিটাই হচ্ছে কি ভলিউম। এখানে যে রেড কালার স্পেসটা দিলাম, এই রেড কালার স্পেসটাই কি ভলিউম। ঠিক আছে? তাহলে ভলিউম কি জিনিস?
বোঝা গেছে? এখানে একটা হচ্ছে কন্টেনারের স্পেস বা কন্টেনারের ভলিউম। পুরো কন্টেনারের ভলিউমে কি এই মলিকুল যেতে পারে? পারে না। সে কতটুকু অংশে যেতে পারে? যতটুকু অংশ মলিকুল অকুপাই করতেছে না। তাহলে আমি বলতে পারি এটা এভাবে যে ভলিউম অফ ভলিউম সমান সমান কি হবে? ভলিউম অফ কন্টেনার volume of container minus volume occupied by molecules. বোঝা গেছে? ভলিউম অফ কন্টেনার মাইনাস ভলিউম অকুপাইড বাই মলিকুলস, এটাকে কি বলা হবে? ভলিউম অফ গ্যাস। এটাকে কি বলা হবে? ভলিউম অফ গ্যাস। খুব ইজি। তাহলে আমরা তিনটা প্যারামিটার সম্পর্কে জেনে গেলাম, টেম্পারেচার, প্রেসার, ভলিউম। এবার আমাদের তিনটা প্যারামিটারের ইউনিট সম্পর্কে জানতে হবে। তিনটা প্যারামিটারের ইউনিট সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা প্রেসারের ইউনিট করব। প্রেসার, প্রেসারের ইউনিটগুলো কি কি? আসো, প্রেসারের অনেকগুলো ইউনিটস আছে। যেমন ধরো এক এটিএম। এক এটিএম মানে কি? আমাদের যে অ্যাটমসফিয়ারটা আছে, এই অ্যাটমসফিয়ারটা যে প্রেসার এক্সার্ট করতেছে, যে প্রেসার এক্সার্ট করতেছে, সেই প্রেসারটাকে আমরা বলি 1 এটিএম। 1 এটিএম। এবার 1 এটিএম কে যদি আমরা প্যাসকেলে লিখি, এটা হবে 101,325 প্যাসকেল। ঠিক আছে? এটাকে যদি আমরা কিলো প্যাসকেলে লিখতে চাই, তাহলে এটা হবে 101.325 প্যাসকেল। কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল। এরপরে যদি এটাকে আমি সেন্টিমিটার মার্কারিতে লিখতে চাই, এটা হবে 76 সেন্টিমিটার মার্কারি। এরপরে যদি আমি এটাকে মিলিমিটারে লিখতে চাই, তাহলে এটা হবে 760 মিলিমিটার মার্কারি। এখন তুমি এখানে কতটুকু বুঝতেছো আমি জানি না, কিন্তু তোমার কাছে এই রিলেশনস গুলো লাগবে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যাওয়ার জন্য। ইউনিটগুলোর মাঝখানকার সম্পর্ক হচ্ছে এটাই। ইউনিটগুলোর মাঝখানকার সম্পর্ক হচ্ছে এটাই। বোঝা গেছে? এটা কিন্তু একই প্রেসারকে ইন্ডিকেট করতেছে। এখানে সবটাই কিন্তু কি, এক এটিএম বলো, 101.325 প্যাসকেল বলো, 101.325 প্যাসকেল বলো, 76 সেন্টিমিটার মার্কারি বলো, 760 মিলিমিটার মার্কারি বলো, অথবা 1 টর বলো, 1 টর, যেটাই বলো, এই পুরোটাই কিন্তু একই প্রেসারকে ইন্ডিকেট করতেছে। এবার একই প্রেসারকে ইন্ডিকেট এক এক ইউনিটে এক এক ভ্যালু দিয়ে করা হয়। এটাই হচ্ছে তোমার বোঝার বিষয়। আর প্রত্যেকটা ইউনিটের মাঝখানকার সম্পর্ক এখানে আছে। এই সম্পর্কটা ইউজ করে তুমি এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাবা। ওকে, ভেরি গুড। এবার আসো ভলিউম। ভলিউমের ইউনিট। তো ভলিউমের ইউনিট কি হতে পারে? মিটার কিউব। 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। এখানে সবাই ভুল করে। অনেকে করে কি, 1000 মিটার কিউব সমান সমান 1 লিটার লিখে, ভুলবশত। এবার এটা কেন হয়? কারণ কমন সেন্সের অভাব। কারণ কমন সেন্সের অভাব। এবার আসি যে 1 মিটার কিউব মানে কি। 1 মিটার কিউব স্পেসটা আসলে কতটুকু, এটা আমরা জানতে চাই। 1 মিটার কিউব স্পেসটা আসলে কতটুকু, এটা আমরা জানতে চাই। আচ্ছা দেখো, ওকে, তো আমরা একটা কিউব তৈরি করব। আমরা কিউব তো চিনি আশা করি, হ্যাঁ, কিউব তো চিনি। একটা কিউব তৈরি করলাম। কি তৈরি করলাম? একটা কিউব। রিবিক্স কিউব দেখছো না? রিবিক্স কিউব, এই ওইটা একটা কিউব। ঠিক আছে? এটা হচ্ছে কি, একটা কিউব। এটা একটা কিউব। তো তুমি একটা জিনিস খেয়াল করো, রিবিক্স কিউবের কিন্তু প্রত্যেকটা সাইডের লেন্থ সমান। প্রত্যেকটা সাইডের লেন্থ সমান। তো হচ্ছে রিবিক্স কিউবের মতন একটা কিউব, কিন্তু এটা প্রত্যেকটা সাইডের লেন্থ কত? 1 মিটার করে। প্রত্যেকটা সাইডের লেন্থ কত? 1 মিটার করে। প্রত্যেকটা সাইডের লেন্থ কত? 1 মিটার করে। প্রত্যেকটা সাইডের লেন্থ 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 1 মিটার করে। হ্যাঁ, তো এই যে কিউবটা আছে, এই কিউবের ভিতরে যে পরিমাণ স্পেস আছে, এটাকে বলা হবে 1 মিটার কিউব। কি বলা হবে? 1 মিটার কিউব। এই কিউবের ভেতরে যতটুকু স্পেস আছে, পুরো স্পেসটাই কি বলা হবে? 1 মিটার কিউব বলা হবে।
1 মিটার কিউব বলা হবে, 1 মিটার কিউব বলা হবে। হ্যাঁ, এর তরিকা এটাই বড় করি, এটা হার্ট শেপ হয়ে গেছে মনে হয় ভুল বসত, অর্থাৎ যেটাই হোক। হ্যাঁ, 1 মিটার কিউব। এবার 1 মিটার, এটা বুঝতে হবে যে 1 মিটার কত বড়। 1 মিটার প্রায় 3 ফুট। 1 মিটার কি প্রায় 3 ফুট। তো 1 মিটার যদি 3 ফুট হয়, তাহলে 1 মিটার কিউব এটা কত বড় একটা স্পেস বুঝতেছো? 1 মিটার কিউব একটা কত বড় স্পেস বুঝতেছো? 1 মিটার যদি 3 ফুট হয়, তাহলে তুমি একটা কিউব বানাইছো যেটার প্রত্যেকটা সাইড 3 ফুট 3 ফুট করে। তো এই যে কিউবটা আছে, এই কিউবের ভেতরে স্পেসটা হচ্ছে তোমার 1 মিটার কিউব। তার মানে 1 মিটার কিউব অনেক বেশি। এবার 1 লিটার কি, তুমি 1 লিটার পানির বোতলের কথা চিন্তা করো। 1 লিটার পানির বোতল কতটুকু? এতটুকু হবে, এতটুকু হবে। আর 1 মিটার কিউব কি অনেক বড়। তাই বলে 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। কোনটা বড় এটা মাথায় রাখলে হয়ে গেছে। 1 মিটার কিউব বড় হবে, লিটার ছোট হবে। এরপর আমরা কি জানি? এরপর আমরা জানি যে 1 লিটার সমান সমান কত? 1 লিটার সমান সমান হচ্ছে 1000 ml। আবার ml যা কথা, সিসিও তা কথা। তাহলে আমরা কি লিখতে পারি? 1000 সিসি। সিসি মানে কি আসলে? সিসি মানে আসলে বুঝাচ্ছে সেন্টিমিটার কিউব। আসলে কি বুঝায়? সেন্টিমিটার কিউব। আমরা গাড়িতে দেখি না, গাড়ির ইঞ্জিনের ভলিউমটা কিভাবে লিখে? সিসি তে লিখে না? 1500 সিসি, 1600 সিসি লিখে না এরকম? তোমাদের ওখানে তো মনে হয় লিটার লিখে। 2.5 লিটার ইঞ্জিন, 1.5 লিটার ইঞ্জিন লিখে না? লিটারে লিখে। আমাদের এখানে সিসি চলে হিসাব। তো যেটাই হোক, যেমন ধরো, আচ্ছা কোনো দরাদরির কথা দরকার নাই, পরে আবার আমি গাড়ির টপিকে গেলে আমি আর পড়ালেখার বাইরে চলে যাবো, তখন এখন ওইদিকে যাওয়ার দরকার নেই। ওকে, তো ভলিউম গেল, তো প্রেসার গেল, ভলিউম গেল। তুমি ইউনিট গুলোর রিলেশন বুঝতেছো এখান থেকে। এরপর আমরা যাবো হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের ইউনিটস। টেম্পারেচারের ইউনিট আছে কয়েকটা, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। এই তিনটা ইউনিট আছে। আর এই তিনটা ইউনিটের মাঝখানকার যে সম্পর্কটা আছে, এটা তুমি ক্লাস 9-10 এ পড়ছো। যদি ভালো করে পড়ে থাকো তাহলে মনে থাকবে, আর যদি না পড়ে থাকো তাও সমস্যা নাই, এখন দেখলে মনে পড়ে যাবে। তো এটা হচ্ছে কি তিনটা ইউনিটের মাঝখানকার সম্পর্ক। তিনটা ইউনিটের মাঝখানকার সম্পর্ক। এখন তোমাকে আমি বলতে পারি, একটা প্রশ্ন দিতে পারি, এই প্রশ্নটা সলভ করলে তুমি বুঝে যাবা যে এই এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন কেমন। সেটা হচ্ছে ডিটারমাইন দ্য আইডিয়াল হিউম্যান বডি টেম্পারেচার in Celsius and Kelvin স্কেল। ঠিক আছে? এবার এটা সলভ করার জন্য তোমার কমন সেন্স থাকতে হবে। তোমার জানতে হবে যে আইডিয়াল হিউম্যান বডি টেম্পারেচার কত। আইডিয়াল হিউম্যান বডি টেম্পারেচার কত? আইডিয়াল হিউম্যান বডি টেম্পারেচার হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। 98 ডিগ্রি ফারেনহাইট। তো আইডিয়াল হিউম্যান বডি টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট কেন? কারণ আমরা বডি টেম্পারেচারের জন্য যে থার্মোমিটারটা ইউজ করি, মানে আমাদের যে ক্লিনিক্যাল থার্মোমিটারটা আছে, এই ক্লিনিক্যাল থার্মোমিটারটা ফারেনহাইট স্কেলে আছে। ক্লিনিক্যাল থার্মোমিটারটা ফারেনহাইট স্কেলে আছে, এই কারণে আইডিয়াল বডি টেম্পারেচার আমরা ফারেনহাইটে পাচ্ছি। ঠিক আছে? এবার ফারেনহাইট থেকে আমাদের কিসে যেতে হবে? সেলসিয়াসে যেতে হবে। কিভাবে যেতে পারি? আমরা এই ফর্মুলাটাতে যাই, c divided by 5 f minus 32 divided by 9। তাহলে আমরা f এর পরিবর্তে কি দিব? 98 দিব। তাহলে 98 minus 32 divided by 9 into 5। ক্লিয়ার? তাহলে আমরা সেলসিয়াস পেয়ে যাব। আমরা সেলসিয়াস পেয়ে যাব। কত আসছে সেটা? 36.66। তো 98 ডিগ্রি ফারেনহাইট বলতে আমরা কি বুঝি? 98 ডিগ্রি ফারেনহাইট বলতে আমরা বুঝি 36.66 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা এটা কেলভিনে নিতে চাই। তো কেলভিনে নেওয়ার জন্য আসলে সেলসিয়াস স্কেল থেকে কেলভিনে নেওয়াটা আরো সুবিধাজনক। সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়া আসলে সুবিধাজনক, কারণ 5 কাটা চলে যাবে, তখন দেখা যাবে কেলভিন সমান সমান কি থাকবে? c প্লাস 273। তাহলে তুমি জানো যে আইডিয়াল বডি টেম্পারেচার কত? আইডিয়াল বডি টেম্পারেচার হচ্ছে
36.66, এটা হচ্ছে আইডিয়াল বডি টেম্পারেচার। আর 273 তুমি যদি যোগ করো তাহলে তুমি ক্যালভিনে আইডিয়াল বডি টেম্পারেচার পেয়ে যাবা। তাহলে ক্যালভিনে আইডিয়াল বডি টেম্পারেচার কত? 309, 309.666, এটা হচ্ছে কেলভিন ইউনিটে আইডিয়াল বডি টেম্পারেচার। বুঝছেন? আশা করি বুঝছেন। তাহলে টেম্পারেচারের ইউনিটগুলোর সম্পর্কটা আশা করি বুঝছেন। ওকে, তাহলে আমরা এতটুকু করলাম। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা গ্যাস ল করবো। কি করবো? গ্যাস ল। গ্যাস ল আছে হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে বোয়েলস ল, একটা হচ্ছে চার্লস ল, আর একটা হচ্ছে গেই-লুসাক্স ল অফ প্রেসার। আচ্ছা আসেন আমরা এখন বোয়েলস লতে যাই। বোয়েলস ল কি বলে? আচ্ছা তিনটা একসাথে দেখে ফেলি। আমাদের প্যারামিটার আছে কয়টা? প্যারামিটার আছে তিনটা। মাথায় রাখবেন পভার্টি, পভার্টি, এখানে পি দিয়ে মাথায় রাখবেন প্রেসার, ভি দিয়ে মাথায় রাখবেন ভলিউম, আর টি দিয়ে মাথায় রাখবেন টেম্পারেচার। ঠিক আছে? তো প্রথম যে সম্পর্কটা আছে, প্রথম যে লটা আছে সেটা হচ্ছে ভলিউম আর প্রেসার নিয়ে, যেটা হচ্ছে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। এরপরে সেকেন্ড যে লটা আছে ওটা হচ্ছে ভলিউম আর টেম্পারেচার নিয়ে, সেটা হচ্ছে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এরপরে যে থার্ড যে রিলেশনটা আছে বা থার্ড যে লটা আছে সেটা হচ্ছে প্রেসার আর টেম্পারেচার নিয়ে, which is pressure directly proportional to temperature। ঠিক আছে? তো এইভাবে গ্রাফিক্যালি মনে রাখলে তোমার জন্য একটু সহজ হয়। গ্রাফিক্যালি না মানে হচ্ছে একটু ফিগার দিয়ে মাথায় রাখলে একটু সহজ হয়। দেখ যেটাই হোক, তো বোয়েলস ল কি? ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। আর চার্লস ল কি? চার্লস ল হচ্ছে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। গেই-লুসাক্স ল কি? প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। বোঝা গেছে? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের প্যারামিটার কয়টা? তিনটা, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। তুমি এখানে প্রেসার আর ভলিউমের গল্প করছো, টেম্পারেচারের গল্প করছো? টেম্পারেচারের গল্প করো নাই, তাই বলে টেম্পারেচার হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তুমি এখানে মধ্যে ভলিউম আর টেম্পারেচারের গল্প করছো, প্রেসারের গল্প করছো? করো নাই, তার মানে প্রেসার হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তুমি এখানে প্রেসার আর টেম্পারেচারের গল্প করছো, ভলিউমের গল্প করছো? করো নাই, তার মানে ভলিউম হচ্ছে এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে? তো এইভাবে তুমি মুখস্থ রাখলে তোমার জন্য এক্সপ্রেশন গুলো মুখস্থ রাখা সহজ। তাহলে আমরা বোয়েলস লতে যাই। বোয়েলস ল, বোয়েলস ল কি? ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে প্রেসার বাড়লে ভলিউম কমবে, ভলিউম, প্রেসার বাড়লে ভলিউম করবে কমবে, আর প্রেসার যদি কমে তাহলে ভলিউম বাড়বে। ঠিক আছে? প্রেসার বাড়লে ভলিউম কমে, প্রেসার কমলে ভলিউম বাড়ে। এটার অর্থই হচ্ছে এটা, এটার অর্থই হচ্ছে এটা। ক্লিয়ার? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ভেরি গুড। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু পরের লাইনে যাই। v ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/p। তাহলে আমরা এখানে লিখতে পারি v সমান সমান k 1/p। মানে আমরা এখানের মধ্যে একটা কনস্ট্যান্ট আনলাম। আমরা জানি প্রপোর্শনাল সাইন তুলে আমরা কি করতে পারি? ইকুয়াল টু আর কনস্ট্যান্ট আনতে পারি, পারি না? এরপর আমরা কি করতে পারি? pv সমান সমান k লিখতে পারি, pv সমান সমান k লিখতে পারি। তো pv সমান সমান k মানে কি? pv সমান সমান k মানে হচ্ছে আমি যদি প্রেসারটাকে চেঞ্জ করি তাহলে ভলিউম এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা সেম থাকে। আমি যদি ভলিউমটাকে চেঞ্জ করি তাহলে প্রেসারটা এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা সেম থাকে। এই বিষয়টা তোমাকে একটু আমি কিছু ভ্যালু দিয়ে বুঝাই। ধরো তোমার প্রেসার হচ্ছে কত? প্রেসার হচ্ছে 1 atm, প্রেসার হচ্ছে 1 atm। তখন ভলিউম কত? ভলিউম হচ্ছে ধরো তখন 100 লিটার। তখন পিভি কত হবে? 100 atm লিটার। ঠিক আছে? এবার দেখো, এবার ধরো তুমি প্রেসার বাড়াই করছো 2 atm, তখন দেখবে ভলিউম কমে যাবে 50 লিটারে এবং প্রোডাক্ট আসবে ঠিক আগের মতো 100 atm লিটার। তুমি যদি প্রেসারটাকে 4 atm এ নাও তখন দেখবে ভলিউম আরো কমে আসবে 25 লিটারে, আর তখন প্রোডাক্টটা ঠিক আগের মতো 100 atm লিটার থাকবে। তার মানে তুমি যদি প্রেসারটাকে বাড়াও তাহলে ভলিউমটা এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রোডাক্টটা সেম থাকে, অথবা তুমি বলতে পারো তুমি যদি ভলিউমটাকে চেঞ্জ করো তাহলে প্রেসারটা এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রোডাক্টটা সেম থাকে। এটার মানে হচ্ছে পিভি সমান সমান কে। এটার মানে কি? পিভি সমান সমান কে। ধরো আমি এখানের মধ্যে এটাকে বললাম
ইনিশিয়াল প্রেসার, এটাকে বললাম আমি ফাইনাল প্রেসার, এটাকে বললাম আমি ইনিশিয়াল ভলিউম, আর এটাকে বললাম আমি ফাইনাল ভলিউম। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি যে ইনিশিয়াল প্রেসার ইন্টু ইনিশিয়াল ভলিউম সমান সমান ফাইনাল প্রেসার ইন্টু ফাইনাল ভলিউম, ইনিশিয়াল প্রেসার ইন্টু ইনিশিয়াল ভলিউম সমান সমান ফাইনাল প্রেসার ইন্টু ফাইনাল ভলিউম। বুঝছে বিষয়টা? এটা হচ্ছে ইনিশিয়াল প্রেসার, আর এটা হচ্ছে ফাইনাল প্রেসার। এরপরে হচ্ছে VI হচ্ছে ইনিশিয়াল ভলিউম, আর VF হচ্ছে ফাইনাল ভলিউম। ঠিক আছে, তো এটা গেল বোয়েলস ল। আর বোয়েলস ল এর এখন গ্রাফ দেখতে হবে। কি দেখতে হবে? গ্রাফ। তাহলে আমরা এটাকে নিলাম y অ্যাক্সিস, এটাকে নিলাম x অ্যাক্সিস। এবার গ্রাফ ইউজ করার সময় বা গ্রাফ ড্র করার সময় প্রথমে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর কোনটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, কোনটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি একটা আর ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আরেকটা। ওকে, ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি একটা, ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি একটা। তো দেখো, আমরা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি একটু বোঝার চেষ্টা করি। তুমি প্রেসার যদি ইনক্রিজ করো, তাহলে ভলিউম কমবে। প্রেসার যদি কমাও তাহলে ভলিউম বাড়বে। তাহলে এখানের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কোনটা, ডিপেন্ডেন্ট কোনটা? তোমার এটা বোঝার আরেকটা ভালো উপায় হচ্ছে এটা, এই জায়গায় থাকে ডিপেন্ডেন্ট আর এই জায়গায় থাকে ইন্ডিপেন্ডেন্ট। তো তোমার এখানে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি কোথায় আছে? ডান দিকে। আর ডান দিকের কোয়ান্টিটিটা কি? প্রেসার। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি কি? প্রেসার। তাহলে তুমি এক্স অ্যাক্সিসে কি দিবা? ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি উইচ ইজ প্রেসার। আর ওয়াই অ্যাক্সিসে দিবা হচ্ছে ভলিউম। প্রেসার ইনক্রিজ করলে ভলিউম কমবে, প্রেসার ইনক্রিজ করলে ভলিউম কমবে। আচ্ছা, তো আমি, এটা হচ্ছে পিআই প্রেসার আর এটা হচ্ছে পিএফ প্রেসার। তো আমরা বুঝতেছি যদি এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে যায় তাহলে এক্স অ্যাক্সিস এর ভ্যালু বাড়ে। তো এই অ্যাক্সিস বরাবর আমরা প্রেসারকে রাখছি, তার মানে পিএফ অবশ্যই অবশ্যই পিআই এর চেয়ে বড়, কোনো সন্দেহ নাই তাতে। এরপরে দেখো, আমরা পিআই এর মধ্যে ধরো ভলিউম বের করছি, তো আমরা ভলিউম পাইলাম ধরো এটা ভিআই। তো পিআই ভিআই এরকম পাইছি। আর পিআই থেকে যখন আমরা পিএফ এ গেছি তখন আমরা কিন্তু প্রেসারটা বাড়াচ্ছি। প্রেসার যদি বাড়াই ভলিউম কিন্তু কমবে, ভলিউম কিন্তু কমবে। তো ভলিউম ভিআই থেকে কমে কত হয়ে যাবে? ভিআই থেকে কমে হয়ে যাবে ভিএফ। ভিআই থেকে কমে কি হয়ে যাবে? ভিএফ। তাহলে পিএফ ভিএফ হচ্ছে আরেকটা পয়েন্ট। এবার তুমি পিআই থেকে পিএফ এর দিকে যদি যাও, তুমি পিআই থেকে পিএফ এর মাঝখানে প্রেসারের বিভিন্ন ভ্যালুর জন্য ভলিউমের বিভিন্ন ভ্যালু পাবা। প্রেসারের ভ্যালু করসপন্ডিং যে ভলিউমের ভ্যালু আছে সেই দুটোটা ভ্যালু মিলে একটা পয়েন্ট তৈরি করে। তো মাঝখানে এরকম অনেক পয়েন্ট তৈরি হবে। এই পয়েন্টগুলোকে তুমি যদি কানেক্ট করো তাহলে তুমি একটা কার্ভ পাবা, একটা কার্ভ পাবা, একটা কার্ভ পাবা, এরকম একটা কার্ভ পাবা, এরকম একটা কার্ভ পাবা। ঠিক আছে, এরকম একটা কার্ভ পাবা। বোঝা গেছে বিষয়টা? ভেরি গুড। প্রেসার বাড়লে ভলিউম কমে। এখন তোমার যে এভাবেই দিবে, এটা হচ্ছে যে আসলে একদম রুলস অনুসারে একদম কারেক্ট গ্রাফটা হচ্ছে এটা। বাট স্টিল তোমার এখানের মধ্যে প্রেসার দিতে পারে এখানে, ভলিউম দিতে পারে এখানে, স্টিল তোমার কার্ভটা কি হবে? এমনই হবে, কারণ একটা কোয়ান্টিটি বাড়লে আর একটা কোয়ান্টিটি কমতেছে। বোঝা গেছে? একটা কোয়ান্টিটি বাড়লে আর একটা কোয়ান্টিটি কমতেছে, তাই বলে গ্রাফট হবে এরকম, তাই বলে গ্রাফটা হবে এরকম। ওকে, এর পাশাপাশি আমরা আরো একটা গ্রাফ দেখতে পারি, সেটা হচ্ছে কিছুটা এরকম, যে দেখো সেটা হচ্ছে কিছুটা এরকম। আমরা কি পড়ছি? আমরা পড়ছি দ্যাট ভলিউম যদি আমরা চেঞ্জ করি তাহলে প্রেসার এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট আনচেঞ্জ থাকে। ঠিক আছে?
আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে আমি যদি ভলিউমকে মন মতো চেঞ্জ করি তাহলে প্রেসার এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা সেম থাকে। তাহলে আমি যদি ভলিউম চেঞ্জ করি তাও কিন্তু পিভি এর ভ্যালু চেঞ্জ হবে না। তো এই ক্ষেত্রে আমরা এরকম একটা স্ট্রেট লাইন পাবো। ঠিক একইভাবে আমরা বিষয়টাকে আরেকটু চেঞ্জ করতে পারি এভাবে, যে যদি আমরা এখানের মধ্যে কি দিই, যদি আমরা এখানের মধ্যে ভলিউম না দিয়ে প্রেসার দিই, তাহলে আমরা এভাবে বলতে পারি যদি আমরা প্রেসার চেঞ্জ করি তাও কিন্তু পিভি এর ভ্যালু আনচেঞ্জ থাকবে, কারণ প্রেসার চেঞ্জ করলে ভলিউমের ভ্যালু এভাবে চেঞ্জ হবে যেন প্রেসার আর ভলিউমের প্রোডাক্টটা সেম থাকে। তাহলে আমরা অনেকটুকু পড়তে পারছি বোয়েলস ল থেকে, অনেকটুকু পড়তে পারছি আমরা বোয়েলস ল থেকে। আর বোয়েলস ল এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট। টেম্পারেচারের পাশে আরেকটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ গ্যাস। এটাও কি কনস্ট্যান্ট, অ্যামাউন্ট অফ গ্যাস এটাও কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট, এগুলো আমরা কিভাবে বুঝতে পারি? এগুলো নিয়ে আমরা আরেকটু ভালো করে পড়ি। ধরো আমার এখানের মধ্যে একটা সিলিন্ডার আছে, এটা একটা সিলিন্ডার, এন্ড এই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন থাকবে, এন্ড এই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন থাকবে, এই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন থাকবে, এই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন থাকবে। এটা হচ্ছে সেই পিস্টনটা। এই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন থাকবে। ভেরি গুড। এটা হচ্ছে পিস্টনটা। ওকে, এটা হচ্ছে পিস্টনটা। ভেরি গুড। এবার এখানের মধ্যে আছে হচ্ছে গ্যাস, এখানের মধ্যে আছে হচ্ছে গ্যাস, এখানের মধ্যে আছে হচ্ছে গ্যাস। এবার তুমি কি করছো? এবার তুমি এখানের মধ্যে কি ইনক্রিজ করতেছো? এবার তুমি এখানের মধ্যে ধরো প্রেসারে ইনক্রিজ করতেছো। কি ইনক্রিজ করতেছো? প্রেসারে ইনক্রিজ করতেছো। তুমি প্রেসার কিভাবে ইনক্রিজ করতে পারো? তুমি খুব সুন্দর মতো একটা কাজ করতে পারো, তুমি এখানের মধ্যে একটা ওয়েট দিতে পারো এবং ওইদিকে একটা ওয়েট দিতে পারো। তুমি দুইটা ওয়েট দিতে পারো, দুইটা ওয়েট দিলেই কিন্তু কি হয়ে গেল? প্রেসার ইনক্রিজ হয়ে গেল। তুমি এখানে একটা ওয়েট দাও, এখানে একটা ওয়েট দাও, প্রেসার ইনক্রিজ হয়ে গেল। এখন এই দুইটা ওয়েটের ঠেলায় কি হবে? এই দুইটা ওয়েটের ঠেলায় যেটা হবে সেটা হচ্ছে এই যে পিস্টনটা আছে, পিস্টনটা নিচের দিকে নেমে যাবে। তো দেখো তুমি প্রেসার অ্যাপ্লাই করছো, প্রেসার অ্যাপ্লাই করার কারণে ভলিউমটা কিন্তু কমে গেছে। প্রেসার অ্যাপ্লাই করছো, ভলিউম কমে গেছে, প্রেসার অ্যাপ্লাই করছো, ভলিউম কমে গেছে। এখন তুমি আমাকে এখানে বলো যে এখানে যে গ্যাসের মলিকুলটা আছে, এই গ্যাসের মলিকুলটা কি কোনো ফাঁকে দিয়ে বের হইতে পারছে? তার কি বের হওয়ার কোনো সুযোগ আছে? তার কিন্তু বের হওয়ার কোনো সুযোগ এই ক্ষেত্রে নাই। তার বের হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তার মানে এখানে টেম্পারেচার তো কনস্ট্যান্ট, এটা আমরা আগে থেকে জানি টেম্পারেচার কনস্ট্যান্ট। এটা টেম্পারেচার পাশাপাশি আরেকটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ গ্যাস। যে পরিমাণ গ্যাস ছিল সেটা কনস্ট্যান্ট, গ্যাসটা বের হইতে পারে নাই। তাহলে আমরা বোয়েলস-এর লকে এভাবে ডিফাইন করতে পারি, বয়েলের লকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। বয়েলের ল ডিফাইন করার সময় মাস্ট বি, আমার কাছে এক্সপ্রেশনটা দিতে হবে which v inversely proportional to 1 by p। এমন না যে তুমি p আর v এর জায়গাটা চেঞ্জ করতে পারবা, v অবশ্যই বাম দিকে হবে, v অবশ্যই বাম দিকে হবে। মাথায় রাখবা v ফর ব্যাম, মানে বামকে একটু ব্যাম হিসেবে মাথায় রাখবা, ঠিক আছে? যেটাই হোক, I know it was cringe, বাট হোয়াটএভার। মাথায় রাখার একটা উপায় আর কি, মানে দেখবা যে তুমি এই যে তিনটা ইকুয়েশন দেখতেছো, এই তিনটা রিলেশন দেখতেছো, দেখবা যে তিনটা রিলেশনের মধ্যে ভি কিন্তু বাম দিকে আছে, টি কিন্তু ডান দিকে আছে। টি কিন্তু একবারও কিন্তু কোথায় নাই? বাম দিকে নাই, টি কিন্তু ডান দিকে আছে। তাহলে ভি বাম দিকে, টি ডান দিকে। ওকে, তাহলে আম, তোমার কাছে এটা লিখতে হবে, এন্ড দেন তোমার কাছে কি করতে হবে? এর পাশে লিখতে হবে যে টেম্পারেচার আর অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট। এখন তুমি কি করবে? এরপরে তুমি ডিফাইন করবে বোয়েলস লকে। তুমি এভাবে ডিফাইন করতে পারো, at constant temperature, at constant temperature for a fixed amount of gas, for a fixed amount of gas, for a fixed amount of gas, for a fixed amount of gas at constant temperature, for a fixed amount of gas at constant temperature, for a fixed amount of gas। না, এভাবে না লিখি। At constant temperature, volume of a fixed amount of gas, volume of a fixed amount of gas, volume of a fixed amount of gas is inversely proportional, is inversely proportional, is inversely proportional, is inversely proportional, is inversely proportional to pressure applied to it, to pressure applied to it। আমি কি পড়ছিলাম যে প্রেসার বৃদ্ধি করলে
প্রেসার বৃদ্ধি করলে ভলিউমটা কমে যাবে। তাহলে এটা এই সম্পর্কটা কি, একটা বাড়লে একটা কমে, এটাকে আমরা কি বলি ইনভার্সলি প্রপোর্শনাল। কি বলি এটাকে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটা গেল বোয়েলস ল। হ্যাঁ, এবারে আমরা যাবো হচ্ছে চার্লস লতে। V directly proportional to temperature, P হচ্ছে কনস্ট্যান্ট, এরপরে কনস্ট্যান্ট কি অ্যামাউন্ট অফ গ্যাস, P আর অ্যামাউন্ট অফ গ্যাস হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, আমি নেক্সট মিটিং এর লিংক দিয়ে দিচ্ছি, এই মিটিংটা প্রায় শেষের দিকে। নেক্সট মিটিংটা শেষ হওয়ার পরে আজকের ক্লাস আমরা এন্ড করব। বিসমিল্লাহ। এখন আমরা পড়ছি চার্লস ল। চার্লস ল কি? চার্লস ল হচ্ছে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার when pressure and mole number is constant। তো এটা একটু আমরা এক্সপ্লেনেশন করি। ফর এক্সাম্পল, এটার জন্য আমরা এরকম একটা এক্সপ্লেনেশন করব। হ্যাঁ, তো একটা পিস্টন আছে এন্ড দেন একটা পিস্টন আছে, একটা পিস্টন আছে এন্ড এখানের মধ্যে গ্যাস মলিকিউলস আছে, এখানের মধ্যে একটা সিলিন্ডার আছে। এই পিস্টনটা হচ্ছে তোমার বাংলায় বলা হয় নরণক্ষম, মানে হচ্ছে পিস্টনটা মুভেবল। পিস্টনটা কি মুভেবল। আচ্ছা, এবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে টেম্পারেচার ইনক্রিজ করব। তো তুমি টেম্পারেচার কিভাবে ইনক্রিজ করতে পারো? তুমি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য হিট দিবা মাস্ট। তুমি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কি দিবা? হিট দিবা। তো তুমি যদি হিট দাও তখন এই মলিকুল গুলো এনার্জি পাবে, তখন এই যে ভেতরের মলিকুল গুলো আছে এরা এনার্জি পাবে। এখন এরা এনার্জি পাইলে এরা আগে পিস্টনের দেয়ালে যে পরিমাণ আঘাত করত এখন তার তুলনায় বেশি আঘাত করবে। আমি এই ক্লাসের শুরুতে বলছি যে কন্টেনারের দেয়ালে যে আঘাত করতেছে এটাকে বলা হয় প্রেসার, এটাকে বলা হয় প্রেসার। তাহলে তুমি যদি এখানে টেম্পারেচার ইনক্রিজ করো, অর্থাৎ তুমি যদি এখানের মধ্যে হিট অ্যাড করো, এখানে কি দিছি প্লাস হিট, মানে কি হিট অ্যাড করতেছো, তুমি যদি এখানের মধ্যে হিট অ্যাড করো তাহলে মলিকিউল গুলো এনার্জি পাবে। যদি সে এনার্জি পায় তাহলে সে কন্টেনারের দেয়ালে এবং পিস্টনের দেয়ালে আগের তুলনায় বেশি জোরে আঘাত করবে। সে যদি আগের তুলনায় বেশি জোরে আঘাত করে তার মানে আগের তুলনায় তার প্রেসার বেড়ে গেছে। আমরা জানি পিস্টনের দেয়ালে অথবা কন্টেনারের দেয়ালে যে আঘাত করে ওটাকে বলা হয় প্রেসার। এখন যেহেতু আঘাতটা বেশি হচ্ছে প্রেসারটাও বেড়ে গেছে। তাহলে প্রেসার যদি এখানে থাকে পি, এখানে প্রেসার হয়ে যাবে পি প্লাস এক্স। এবার এই আঘাতের কারণে পিস্টনটা উপরে চলে যাবে, 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 এই আঘাতের কারণে পিস্টনটা উপরে চলে যাবে। আলটিমেটলি ভলিউম ইনক্রিজ করবে, আলটিমেটলি ভলিউম ইনক্রিজ করবে, আলটিমেটলি ভলিউম ইনক্রিজ করবে। দেখো এখানে যে পরিমাণ স্পেস, এখানেও সেই পরিমাণ স্পেস, তাই বলে এখানের তুলনায় এখানে প্রেসারটা বেশি, কারণ স্পেস কম। এখন এই যে মলিকুল গুলো আছে এই মলিকুল গুলো পিস্টনকে ধাক্কা দিতে তো উপরে তুলবে। তো এখন এই জায়গায় ভলিউম বেশি, এই জায়গায় ভলিউম কম, এই জায়গায় জায়গা বেশি, এই জায়গায় জায়গা কম। তাহলে দেখা যাচ্ছে যে মলিকুল গুলো পিস্টনটাকে ধাক্কা দিতে দিতে উপরে নিয়ে যায়, আর যখন পিস্টনটাকে ধাক্কা দিতে দিতে উপরে নিয়ে যায় তখন তাদের কিন্তু প্রেসারটা কমে আগের মতো হয়ে যায়। আগে ছিল প্রেসার পি, তুমি হিট দেওয়ার সাথে সাথে মলিকুল গুলো এনার্জি পেয়ে যায়, এনার্জি পেয়ে তারা কিছু সময়ের জন্য খুব বেশি আঘাত করে পিস্টনের দেয়ালে, আর কন্টেনারের দেয়ালে যখন তারা খুব বেশি আঘাত করে তখন প্রেসারের ভ্যালুটা বেড়ে যায়। এরপরে আঘাত করে করে তারা পিস্টনটাকে উপরের দিকে নিয়ে যায়, পিস্টনটাকে একটা সার্টেন হাইটে নিয়ে তারা আর উপরে নিতে পারে না, তখন দেখা যায় তাদের প্রেসারটা আগের প্রেসারের সমান থেকে যায়। তাহলে এখানে প্রেসার কি, এখানে প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট, এখানে প্রেসার কি, এখানে প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট। তো প্রেসার কনস্ট্যান্ট। এবার একটা জিনিস বলো, এই যে পুরো ঘটনা আছে, পুরো ঘটনার মধ্যে কি একটাও গ্যাস মলিকুল কোন দিক দিয়ে এসকেপ হওয়ার সুযোগ পাইছে? পাই নাই। তার মানে এখানে আমার প্রেসারও কনস্ট্যান্ট, এখানে আমার গ্যাসের অ্যামাউন্টও কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে ডিফাইন করতে পারি এভাবে, এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি at constant pressure, at constant pressure, at constant pressure, at constant pressure। দেখো তুমি এখানে কি করতেছো, তুমি এখানে টেম্পারেচার দিচ্ছ এন্ড ভলিউম ইনক্রিজ হচ্ছে, টেম্পারেচার বাড়াচ্ছ ভলিউম ইনক্রিজ হচ্ছে। তো এটাই হচ্ছে চার্লস ল, at constant temperature volume
of a fixed amount of gas, volume of a fixed amount of gas, volume of a fixed amount of gas, volume of a fixed amount of gas is directly proportional, is directly proportional, is directly proportional, is directly proportional to its absolute temperature. বোঝা গেছে? ভেরি গুড। তো এটাকেই বলা হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি। তার মানে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমালে ভলিউম কমবে। আচ্ছা, আমরা এটাকে একটু ভাইস ভার্সা চিন্তা করি। ধরো এখানের মধ্যে মলিকিউল গুলো আছে, আমি ধরো ওদের থেকে হিটটা অ্যাবস্ট্রাক্ট করছি, মানে হিট তাদের থেকে নিয়ে ফেলছি। যদি আমি হিট নিয়ে ফেলি, টেম্পারেচার আলটিমেটলি কমে যাবে, টেম্পারেচার আলটিমেটলি কমে যাবে যদি আমি তাদের থেকে হিটটা নিয়ে ফেলি। তো যখন আমি তাদের থেকে হিট নিয়ে নিব, যখন আমি তাদের থেকে হিট নিয়ে নিব, তখন কিন্তু তাদের এনার্জিটা কমে যাবে। তখন তারা আগে যেভাবে যে পরিমাণ আঘাতটা করতে পারতো, এখন সেই পরিমাণ আঘাতটা করতে পারবে না। যদি সেই পরিমাণ আঘাত করতে না পারে, তাহলে পিস্টনটা নিচের দিকে চলে আসবে এবং ভলিউম কমে যাবে। তার মানে টেম্পারেচার কমালে ভলিউম কমতেছে, টেম্পারেচার কমালে ভলিউম কমতেছে। ঠিক না? আমরা বিষয়টা বুঝছি? আশা করি বুঝছি বিষয়টা। ধরো আমি আবার একটু আলাদা করে একটু লিখে দিই। তোমার এখানের মধ্যে এটা আছে, তুমি ধরো তার থেকে কি করতেছো, তুমি তার থেকে হিটটাকে অ্যাবস্ট্রাক্ট করতেছো। হিটটাকে অ্যাবস্ট্রাক্ট করা মানে কি, তুমি টেম্পারেচারটাকে কমাচ্ছ। তুমি টেম্পারেচারটাকে কি করতেছো, তুমি টেম্পারেচারটাকে কমাচ্ছ। যখন তুমি টেম্পারেচারকে কমাবা, এই সময় সে একটা পার্টিকুলার ধাক্কা ধাক্কি করতেছে, ঠিক আছে? এই সময় সে একটা প্রেসার অ্যাপ্লাই করতেছে, কারেক্ট? এই সময় সে একটা প্রেসার অ্যাপ্লাই করতেছে। এখন যখন তুমি হিট নিয়ে নিবা, তখন এইগুলার মাঝখানে, এগুলোর মধ্যে কি হয়ে যাবে, এই গ্যাস মলিকুল গুলোর এনার্জি কমে যাবে। এই গ্যাস মলিকুল গুলোর এনার্জি কমে যাবে, তাহলে তারা আর আগের মতন ধাক্কাধাক্কি করতে পারবে না, তারা আগের মতো আর কি করতে পারবে না, প্রেসার অ্যাপ্লাই করতে পারবে না। তো যখন তারা আগের মতো, যখন তারা আগের মতো, দেখো এখানে যে মলিকুল গুলো আছে, ওরা এই যে কন্টেনার আছে, কন্টেনারের দেয়ালে, পিছনের দেয়ালে আঘাত করতেছে, একটা পার্টিকুলার এনার্জি আছে তাদের, তারা আঘাত করতেছে। তুমি যখন হিটটা নিয়ে নিবা, তখন তাদের এনার্জিটা কমে যাবে। যখন তাদের এনার্জিটা কমে যাবে, তখন তারা আঘাত করতে পারবে কম, কারণ এনার্জি তো কমে গেছে। তোমার এনার্জি কমে গেলে তুমি কি কাউকে বেশি জোরে আঘাত করতে পারবা? পারবা না তো। এনার্জি কমে গেলে তুমি কম জোরে আঘাত করতে পারবা। তাহলে ও কি কম জোরে আঘাত করবে পিস্টনের দেয়ালে, কন্টেনারের দেয়ালে। যদি সে কম জোরে আঘাত করে, যদি সে কম জোরে আঘাত করে, আমরা জানি আঘাতটাই হচ্ছে প্রেসার, তার মানে তার প্রেসারটা কমে গেছে। তাহলে আমি হিট অ্যাবস্ট্রাক্ট করার সাথে সাথে প্রেসার কি হয়ে যায়, প্রেসারটা কমে যায়, প্রেসারটা কমে যায়। আচ্ছা, প্রেসার কমে যাওয়ার কারণে কি হয়, প্রেসার কমে যাওয়ার কারণে এই মলিকুলগুলো পিস্টনটাকে আর এত উপরে ধরে রাখতে পারে না, এই মলিকুলগুলো পিস্টনটাকে আর এত উপরে ধরে রাখতে পারে না। তাহলে আলটিমেটলি পিস্টনটা নিচের দিকে নেমে যায়। আলটিমেটলি পিস্টনটা কি হয়, পিস্টনটা নিচের দিকে নেমে যায়। এবার পিস্টনটা নিচের দিকে নেমে যাওয়াতে মেইন খেলাটা হয়। আসো, পিস্টনটা নিচের দিকে নেমে যায়। এবার পিস্টনটা যখন নিচের দিকে নেমে গেছে, এই মলিকুলগুলোর এই জায়গায় দেখো, এটা কিন্তু অনেক বড় স্পেস। এত বড় স্পেসে এই মলিকুলগুলোর জন্য যথেষ্ট প্রেসার অ্যাপ্লাই করা কঠিন, কিন্তু এত ছোট স্পেসে তারা কিন্তু এই আগের প্রেসারটা এক্সার্ট করতে পারে। তার মানে এখানে আসে তাদের প্রেসারটা আগের প্রেসার হয়ে যায়। তুমি এখান থেকে হিট অ্যাবস্ট্রাক্ট করছো, প্রেসার কমে গেছে, এরপরে ভলিউমটা কমে যাবে, প্রেসারটা আবার আগের মতো হয়ে যাবে। তাহলে এখানে প্রেসার কি, এখানে প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট। তুমি টেম্পারেচার কমাইছো, ভলিউম কমে গেছে, আগে ভলিউম ছিল এতটুকু, ভলিউম হয়ে গেছে এতটুকু। তাহলে প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে, প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার কমালে ভলিউম কমে। তো এটাই হচ্ছে আমাদের চার্লস ল, এটাই হচ্ছে আমাদের চার্লস ল। এবার চার্লস ল এর জন্য আমরা কি লিখতে পারি, চার্লস ল এর জন্য আমরা গ্রাফ লিখতে পারি। তো ভি প্রপোর্শনাল টু টি, এটার মানেটা কি, এটার মানেটা একটু বোঝার চেষ্টা করো। এটার মানে হচ্ছে তুমি যে টেম্পারেচারকে দ্বিগুণ করো, ভলিউম হবে দ্বিগুণ। তুমি টেম্পারেচারকে 3 গুণ করো, ভলিউম হবে 3 গুণ। তুমি টেম্পারেচারকে 4 গুণ করো, ভলিউম হবে 4 গুণ। তুমি টেম্পারেচারকে 5 গুণ করো, ভলিউম হবে 5 গুণ। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ভি প্রপোর্শনাল টু টি, এটাই হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি। এটাই হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে? ওকে, ভি প্রপোর্শনাল টু টি। এবার দেখো, তুমি টেম্পারেচার যত বাড়াবা, ভলিউম তত বাড়বে। তুমি টেম্পারেচার 2 গুণ করো, ভলিউম 2 গুণ হবে। তুমি টেম্পারেচার 3 গুণ করো, ভলিউম 3 গুণ হবে। তুমি টেম্পারেচার 4 গুণ করো, ভলিউম 4 গুণ হবে। তাহলে দিন শেষে তুমি যে পয়েন্ট গুলো পাবা, ওগুলোকে যোগ করার পর তুমি একটা স্ট্রেট লাইন পাবা। কি পাবা? একটা স্ট্রেট লাইন পাবা, একটা স্ট্রেট লাইন পাবা। এরকম একটা স্ট্রেট লাইন পাবা। ঠিক আছে? এরকম একটা স্ট্রেট লাইন পাবা। কারণ টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়তেছে, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়তেছে। তো
এরকম একটা স্ট্রেট লাইন পাবা। আশা করি বুঝতেছো। ভেরি গুড। এরপরে দেখো আমরা কি করতে পারি। আমরা এখানের মধ্যে আসলে গ্রাফটাতে এত তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল না। আমরা এখানে দেখতেছি v ডাইরেক্টলি প্রপোর্শনাল টু t, তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা কনস্ট্যান্ট আনতে পারি v সমান সমান kt। এরপর কি করতে পারি, v ডিভাইডেড বাই t সমান সমান k। তাহলে এখানের মধ্যে আমরা কি বলতে পারি, এখানের মধ্যে আমরা বলতে পারি তুমি যদি ভলিউম চেঞ্জ করো তাহলে টেম্পারেচার এমন ভাবে চেঞ্জ হবে যেন v বাই t সেম থাকে। এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি তুমি যদি ভলিউম চেঞ্জ করো তাহলে টেম্পারেচার এমন ভাবে চেঞ্জ হবে যেন v বাই t সেম থাকে। তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো তাহলে ভলিউম এমন ভাবে চেঞ্জ হবে যেন v বাই t সেম থাকে। তাহলে এটাকে তোমাকে একটু ডেমো দিয়ে দেখাই। ধরো ভলিউম, টেম্পারেচার এন্ড দেন আসছে হচ্ছে v বাই t। তো ধরো ভলিউম হচ্ছে কত, ভলিউম হচ্ছে ধরো 100, টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে ধরো 10। তাহলে 100 বাই 10 করলে কত আসে 10। এবার ধরো তুমি ভলিউম চেঞ্জ করে দিছো 50, টেম্পারেচার হয়ে যাবে 5, v বাই t হয়ে যাবে আবার 10। তুমি ধরো ভলিউম চেঞ্জ করে দিছো 20, তাহলে টেম্পারেচার হয়ে যাবে তখন 2, দিন শেষে এটা কি হয়ে যাবে তখন, এটা তখন 10ই থাকবে দিন শেষে। তার মানে কি, তার মানে হচ্ছে তুমি ভলিউম চেঞ্জ করলে টেম্পারেচার এমন ভাবে চেঞ্জ হবে যেন v বাই t সেম থাকে। তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো ভলিউম এমন ভাবে চেঞ্জ হবে যেন v বাই t সবসময় সেম থাকে। ক্লিয়ার? তো এটা হচ্ছে v বাই t সমান সমান k। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইনিশিয়াল ভলিউম সমান ডিভাইডেড বাই ইনিশিয়াল টেম্পারেচার সমান সমান ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ফাইনাল টেম্পারেচার। আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো। ঠিক আছে, আশা করি বুঝতেছো। ভেরি গুড। ওকে, এরপর আসো। এরপর আমরা যাবো গ্রাফের মধ্যে। তাহলে একটা গ্রাফ তো আগেই দেখা গেছে। এরপর পরে পরে একটা গ্রাফ দেখাই তোমাকে। একটা গ্রাফ হতে পারে এরকম যে ভি বাই টি, আর এখানে হচ্ছে ধরো টেম্পারেচার। হ্যাঁ, তো তুমি যদি টেম্পারেচার ভ্যালু বাড়াও কমাও যেটাই করো না কেন, ভি বাই টি এর ভ্যালু কি থাকবে, সেম থাকবে। ভি বাই টি এর ভ্যালু কি থাকবে, সেম থাকবে। ভি বাই টি এর ভ্যালু কি থাকবে, সেম থাকবে। আচ্ছা, এরপরে দেখো, এরপর একটা চমৎকার একটা তোমাকে গ্রাফ দেখাই। এটা একটু ইউনিক গ্রাফ, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। হয়তো পরীক্ষার হলে হয়তো না আসলে আঁকতেই হবে, না আঁকা ছাড়া কোনো সুযোগ নেই। এবার তুমি ধরো একটা ঘটনার জন্য একটা কার্ভ বের করছো, কোন একটা এক্সপেরিমেন্টাল ডাটা তোমার কাছে আছে, কোন একটা গ্যাস নিছো তুমি, টেম্পারেচার বাড়াইতেছো, তার ভলিউমটা মেজার করতেছো। এরপর ধরো তুমি ভলিউম আর টেম্পারেচারকে প্লট করতেছো, প্লট করার পর তুমি একটা কিছু পয়েন্ট পাবা, এই পয়েন্টগুলোকে তুমি কানেক্ট করে একটা লাইন পাবা। লাইনটা হচ্ছে এটা, ঠিক আছে, লাইনটা হচ্ছে এটা। এবার তুমি এটাকে ধরো এক্সট্রাপোলেট করা শুরু করছো। তুমি এটাকে এক্সট্রাপোলেট করে তুমি এখানে একটা পয়েন্ট পাবা। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট যেটা আছে, মানে হচ্ছে আমরা কি করি, ধরো ফর এক্সাম্পল এখানে একটা পয়েন্ট আছে 2,7, তাহলে এখানে 2 হচ্ছে কি, 2 হচ্ছে অ্যাবসিসা, আর 7 হচ্ছে কি, 7 হচ্ছে অর্ডিনেট। 7 হচ্ছে অর্ডিনেট, বুঝা গেছে? 7 হচ্ছে অর্ডিনেট, 2 হচ্ছে কি অ্যাবসিসা। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের অর্ডিনেট কি হবে, 0 হবে না? এক্স অক্ষের উপরে যে কোনো পয়েন্টের অর্ডিনেট কি হয়, 0 হয়। যে কোনো পয়েন্টের অর্ডিনেট কি হয়, 0 হয়। আর অ্যাবসিসা কি হবে, অ্যাবসিসা হবে এতটুকু, এটাই হবে অ্যাবসিসা। আর তুমি যদি এটা দেখো, এটা খুব ভালো করে দেখো, এটা হবে -273 কেলভিন, -273 কেলভিন। হাই রে, এদিক দিয়ে হবে কি, এদিক দিয়ে হবে ভলিউম, আর এদিক দিয়ে হবে কি, এদিক দিয়ে হবে টেম্পারেচার। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কি বুঝতেছি, এখানে আমরা বুঝতেছি দ্যাট -273 ডিগ্রি ক্যালভিনের বা -273 ক্যালভিনের মধ্যে ভলিউম 0 হয়। 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 যে টেম্পারেচারে ভলিউম 0 হয় সেই টেম্পারেচারটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। যে টেম্পারেচারের মধ্যে ভলিউম 0 হয় সেই টেম্পারেচারকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। যে টেম্পারেচারের মধ্যে ভলিউম 0 হয় তাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি, টেম্পারেচার অ্যাট হুইচ volume of a gas is theoretically zero. প্রশ্ন হতে পারে থিওরিটিক্যালি শব্দটা কেন লিখছি। এই যে গল্পটা বললাম যে -273 ডিগ্রি সেলসিয়াস, সরি -273 ক্যালভিনে, -273 ক্যালভিনে, -273 ক্যালভিনে, -273 ক্যালভিনের মধ্যে ভলিউম 0 হবে। এই যে এটা আসলে -273.16 ক্যালভিন, হ্যাঁ 0.16, এটা মনে রাখিও। তো এই যে বললাম যে -273.16 ক্যালভিনের মধ্যে গ্যাসের ভলিউম 0 হবে, এই যে গল্পটা বললাম, এটাকে থিওরিটিক্যাল কেন বলা হচ্ছে, এটাকে থিওরিটিক্যাল বলা হচ্ছে কারণ বাস্তবে এটা অ্যাচিভ করা সম্ভবই না। তুমি জীবনেও -273.16 ক্যালভিনে যাইতে পারবা? আচ্ছা ধরো পারছো, পারবা না জানা, পারবা, অসম্ভব না, পারবা। কিন্তু গেলেও ওই অবস্থা, ওখানের মধ্যে তুমি কখনো গ্যাস পাবা না। ফর এক্সাম্পল পানি,
0°C পানি বরফ হয়ে যায়, তাহলে তুমি তাকে -273 কেলভিনে কিভাবে নিয়ে যাবা? চিন্তা করো, কিভাবে নিয়ে যাবা? সম্ভব নিয়ে যাওয়া? সম্ভব না তো। সম্ভব নিয়ে যাওয়া? সম্ভব না। সম্ভব না নিয়ে যাওয়া। তুমি 0°C সব পানি বরফ হয়ে যাবে, তোমার 0°C পানি তো আর বাষ্প থাকবে না, ব্যাপার থাকবে না, ঠিক না? তো -273 কেলভিনের মধ্যে কোনো গ্যাস থাকে না, তারা হয় সলিড হয়ে যায়, না হয় তারা লিকুইড হয়ে যায়। তাহলে ওই টেম্পারেচারে তুমি কিভাবে ভলিউম পাবা গ্যাসের? গ্যাসই নাই, গ্যাসের ভলিউম করতে পাবা? বুঝো নাই? তো এই কারণে বলা হয় বিষয়টাকে থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল কেন? কারণ আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে -273 তে গিয়েও সে গ্যাস থাকবে, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। বুঝছো বিষয়টা? তো এটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে চার্লস ল আমরা পড়ছি, অনেকটুকু পড়ছি চার্লস ল থেকে। এবার চার্লস ল এর একটা ডিফারেন্ট ডেফিনিশন আছে। এই ডেফিনিশনটা আমার নিজেরই পছন্দ ছিল না যখন আমি তোমাদের জায়গায় ছিলাম। তো ডেফিনিশনটা এরকম বলে যে তুমি যদি টেম্পারেচার 1 ইউনিট ইনক্রিজ করো, তুমি যদি টেম্পারেচার 1 ইউনিট ইনক্রিজ করো, তাহলে ভলিউম 273/1 ইনক্রিজ হয়। কিছু বুঝছো? 273/1 ইনক্রিজ হয়। আচ্ছা, আমি তোমাকে একটু দেখাই। তো একটা একটা কন্টেইনার, হ্যাঁ, একটা কন্টেইনারের পুরো ভলিউমকে আমরা কিছু ছোট ছোট ব্রিকে ভাগ করবো। এটা হচ্ছে 1 নাম্বার ব্রিক, ঠিক আছে? এরপর ধরো এটা হচ্ছে 2 নাম্বার, এরপর ধরো এটা হচ্ছে 3 নাম্বার, এরপর ধরো এটা হচ্ছে 4 নাম্বার, এরপরে ধরো এটা হচ্ছে, আসো, এরকম করে আমরা কি করলাম, একটা গ্যাসের পুরা ভলিউমটাকে কয়েকটা ব্রিকে এরকম করে ভাগ করলাম, ঠিক আছে? কয়েকটা ব্রিকে এরকম করে ভাগ করলাম। তো এটাকে তো আমরা 273টা ব্রিকে ভাগ করতেছি, 273টা অংশে ভাগ করতেছি। তাহলে 273টা এরকম কিউব আঁকা আমার পক্ষে সম্ভব? সম্ভব না তো, ঠিক না? তাহলে আমরা কি করলাম, 12টা পর্যন্ত লিখলাম, ঠিক না? তো একদম শেষ, একদম শেষে গিয়ে কি থাকবে? একদম শেষে গিয়ে থাকবে হচ্ছে তোমার, এটা হবে 273, এটা হবে 272, এটা হবে 271, আর এটা হবে 270। ক্লিয়ার? হ্যাঁ, তো আমি কি করতেছি, আমি একটা ভলিউমকে 273 ভাগে ভাগ করছি, একটা গ্যাসের ভলিউমকে কয় ভাগে ভাগ করছি? 273 ভাগে ভাগ করছি, 273 ভাগে ভাগ করছি। এবার এবার বোঝার চেষ্টা করো। এবার চার্লস কি বলতেছে? চার্লস বলতেছে তুমি যদি টেম্পারেচার 1 কেলভিন বাড়াও, তাহলে 273/1 ভলিউম ইনক্রিজ পাবে, 273/1 ভলিউম ইনক্রিজ পাবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল ভলিউম। এরপর তুমি কি করছো, তুমি টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করছো, টেম্পারেচার ইনক্রিজ করছো কত? 1 কেলভিন। কি করছো? এটা ইনক্রিজ করছো। তুমি যদি 1 কেলভিন ইনক্রিজ করো, তাহলে এখানে 273/1 বৃদ্ধি হবে। 273/1 বৃদ্ধি পাওয়া মানে কি, এরকম একটা ব্রিক বেড়ে যাবে, এরকম একটা ব্রিকের সমান স্পেস বেড়ে যাবে, এরকম একটা ব্রিকের সমান স্পেস বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, 274 নম্বর ব্রিক বা 274 নম্বর কিউব। বুঝা গেছে বিষয়টা? তোমার যদি একটা গ্যাস থাকে, গ্যাসের ভলিউমকে তুমি যদি 273টা ভাগে ভাগ করো, তাহলে 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজে 273/1 ইনক্রিজ হবে ভলিউমে।
এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে এটা হচ্ছে আরেকটা ডেফিনিশন, এটা হচ্ছে আরেকটা ডেফিনিশন চার্লস লয়ের, এটা হচ্ছে আরেকটা ডেফিনিশন চার্লস লয়ের, বুঝছো? ওকে, তো এই ডেফিনিশনটা তুমি বই থেকে আরেকবার দেখবা, এই ডেফিনিশনটা দেখবা, বই আসো তো আশা করি। তোমাদের জন্য অনেক হ্যাসেল আসলে বাংলাদেশ থেকে বই কালেক্ট করে ওখানে নেওয়া, so on and so forth। ঠিক আছে, তো আমরা কি বললাম, আমরা চার্লস ল পড়ে ফেললাম, এরপর আমরা পড়বো হচ্ছে গেইলুস-এক্স ল। গেইলুস-এক্স ল, এখানেও তো বেশি কিছু বলবো না, এগুলো তুমি আগে যা পড়াইছে ওখান থেকে তুমি বুঝে ফেলতে পারবা। গেইলুস-এক্স ল কি, প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, কি কনস্ট্যান্ট হইতে হবে, ভলিউম কনস্ট্যান্ট হইতে হবে, ভলিউম কনস্ট্যান্ট হইতে হবে, আর অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট হইতে হবে। তো এটাও যদি আমি একটু ওই পিস্টন আর সিলিন্ডারের গল্প দিয়ে বুঝাতে চাই, এটাকে এভাবে বলতে পারি যে, পিস্টন কই রে বাবা, একটা পিস্টন বের করি না মনে হচ্ছে, হ্যাঁ পাইছি। ওকে, এটা হচ্ছে পিস্টন আর এটা হচ্ছে গ্যাস। এবার ধরো তুমি কি করবা, তুমি এখানের মধ্যে টেম্পারেচার ইনক্রিজ করবা, ভলিউম কিন্তু কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট মানে কি, এই পিস্টনটা এখানে লক, পিস্টনটা উপরেও যাইতে পারবে না, পিস্টনটা নিচেও যাইতে পারবে না, ভলিউম কিন্তু ফিক্স, মানে পিস্টনটা উপরে নিচে যাইতে পারবে না, পিস্টনটা উপরে নিলে তো ভলিউম বেড়ে গেল, পিস্টনটা নিচে গেলে ভলিউম কমে গেল, এখানে পিস্টনটা ফিক্স করে দিলাম, পিস্টনটা উপরে যেতে পারবে না, পিস্টনটা নিচে যেতে পারবে না, তার মানে ভলিউম কি ফিক্স। এবার তুমি যদি এখানের মধ্যে হিট দাও, হিট দিয়ে যদি তুমি কি করো, টেম্পারেচার ইনক্রিজ করো, হিট দাও, হিট দিয়ে যদি তুমি কি করো, টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে কি হবে, তুমি যখন হিট দিচ্ছ তখন মলিকিউল গুলো কিন্তু কি পাচ্ছে, এনার্জি পাচ্ছে, মলিকিউল গুলো এনার্জি পাওয়ার পরে আগের তুলনায় বেশি ছোটাছুটি করবে, আগের তুলনায় যদি বেশি ছোটাছুটি করে তাহলে তারা আগের তুলনায় পিস্টনের দেয়ালে, কন্টেনারের দেওয়ালে বেশি আঘাত করবে, আগের তুলনায় যদি বেশি আঘাত করে তাহলে আগের তুলনায় তাদের চাপ বেশি হবে, তাহলে তুমি টেম্পারেচার বৃদ্ধি করছো, টেম্পারেচার ইনক্রিজ করছো, প্রেসার ইনক্রিজ পাইছে, তুমি যদি ঠিক একইভাবে টেম্পারেচার কমাও, প্রেসারও কমে যাবে। তাহলে এই সম্পর্কটাকে তুমি কিভাবে লিখতে পারো, এই সম্পর্কটাকে তুমি এভাবে লিখতে পারো, প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এবার প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এখানে তুমি একটা কনস্ট্যান্ট আনতে পারো, কনস্ট্যান্টটা কি হইতে পারে, কনস্ট্যান্ট হইতে পারে কে, তাহলে তুমি এখানে কি লিখতে পারো, পি ডিভাইডেড বাই টি সমান সমান কে, তার মানে প্রেসার আর টেম্পারেচারের যে রেশিওটা আছে এটা একটা কনস্ট্যান্ট, প্রেসার আর টেম্পারেচারের যে রেশিওটা আছে এটা একটা কনস্ট্যান্ট, তুমি প্রেসার চেঞ্জ করলে টেম্পারেচার এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রেসার আর টেম্পারেচারের রেশিও সমান থাকে, তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো প্রেসার এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রেসার আর টেম্পারেচারের রেশিও সেম থাকে, তুমি যদি প্রেসার চেঞ্জ করো তাহলে টেম্পারেচার এমন ভাবে চেঞ্জ হবে যেন প্রেসার আর টেম্পারেচারের রেশিও সেম থাকে। তাহলে হচ্ছে আগে কথা বলছো যেগুলোর মতোই, তাহলে তুমি এই জিনিসটা এখানে কি লিখতে পারো, পি আই ডিভাইডেড বাই টি আই সমান সমান পি এফ ডিভাইডেড বাই টি এফ। ব্রিলিয়েন্ট। ক্লিয়ার, খুব ইজি কিন্তু, বেশি কিন্তু টাফ না। ওকে, এবার ভ্যান ডার ওয়ালস ল করবো, সরি অ্যাভোগাড্রোস ল, ভ্যান ডার ওয়ালস ল না, মাথা হয়ে গেছে গা, অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল কি বলে, অ্যাভোগাড্রোস ল কি বলে, অ্যাভোগাড্রোস ল হচ্ছে সবচেয়ে বিদঘুটে একটা ল, অ্যাভোগাড্রোস লটা কি সবচেয়ে বিদঘুটে একটা ল, কেন সবচেয়ে বিদঘুটে ল জানো, কারণ অ্যাভোগাড্রোস ল মধ্যে তোমার এই এটা কনস্ট্যান্ট থাকবে না, মোল সংখ্যাটা কনস্ট্যান্ট থাকবে না, ঠিক আছে, যে মোল নাম্বারটা আছে এটা কনস্ট্যান্ট থাকবে না, অ্যামাউন্ট অফ গ্যাসটা কনস্ট্যান্ট থাকবে না, এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট ছিল, তোমার বোয়েলস ল, চার্লস ল, কেলুসেক ল, অ্যামাউন্ট অফ ওটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু অ্যাভোগাড্রোস ল এর জন্য সেটা কনস্ট্যান্ট থাকবে না, অ্যাভোগাড্রোস ল এর জন্য সেটা কনস্ট্যান্ট থাকবে না। অ্যাভোগাড্রোস ল কে তোমার এইভাবে লিখে, v proportional to n, v proportional to n, তাহলে কি কনস্ট্যান্ট, টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট, তাহলে এই যে এটা লিখছে এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে তুমি যদি মোল সংখ্যা দ্বিগুণ করো
মানে গ্যাসের পরিমাণটা দ্বিগুণ করো, টেম্পারেচার প্রেসারকে কনস্ট্যান্ট রাখো, তাহলে ভলিউমও দ্বিগুণ হবে। তুমি যদি মোল নাম্বার গুলাকে 3 গুণ করো তাহলে ভলিউমও 3 গুণ হবে। এখন অ্যাভোগাড্রোস ল যেটা আছে খুব সিম্পল একটা ল। অ্যাভোগাড্রোস ল মূলত বলতেছে যে তুমি যদি টেম্পারেচার আর প্রেসারকে কনস্ট্যান্ট রাখো তাহলে ভলিউম মূলত ডিপেন্ড করবে মোল নাম্বারের উপরে। ভলিউম মূলত ডিপেন্ড করবে মোল নাম্বারের উপরে। তো তুমি যদি টেম্পারেচার আর প্রেসারকে কনস্ট্যান্ট রাখো, ভলিউম মূলত নির্ভর করবে মোল নাম্বারের উপরে। তার মানে একটা পার্টিকুলার মোল নাম্বারের জন্য ভলিউম পার্টিকুলার হবে। এবার এই মোল নাম্বারে কি কোন একটা গ্যাসের কি আলাদা আধিপত্য আছে? এই মোল নাম্বারের নিচে কি লিখছে যে গ্যাসটা হইতে হবে কার্বন ডাই অক্সাইড বা গ্যাসটা হইতে হবে অক্সিজেন? লিখছে? লিখে নাই তো। তো তার মানে হচ্ছে তুমি একটা পার্টিকুলার মোল নাম্বারের জন্য একটা পার্টিকুলার ভলিউম পাবা, আর এটা প্রত্যেকটা গ্যাসের জন্য সেম হবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোস ল এর বক্তব্য। অ্যাভোগাড্রোস ল বলতেছে at constant temperature and pressure equal amount মানে মোল নাম্বার of gas occupy equal volume। তার মানে টেম্পারেচার আর প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তখন 1 মোল অক্সিজেন যে ভলিউমটা অকুপাই করবে, 1 মোল কার্বন ডাই অক্সাইড সেই ভলিউম অকুপাই করবে, 1 মোল নাইট্রোজেন গ্যাসও সেই ভলিউম অকুপাই করবে। তার মানে একটা পার্টিকুলার টেম্পারেচার আর একটা পার্টিকুলার প্রেসারের মধ্যে সবগুলো গ্যাসের ভলিউম একই হবে যদি তাদের মোল নাম্বার একই হয়। বোঝা গেছে? তো এটা গেল অ্যাভোগাড্রোস ল। এবার আমরা পড়বো হচ্ছে কম্বাইন্ড ল। PI সমান সমান PF। এটা কার ল? দোয়েল সাহেব। কনস্ট্যান্ট কে? টেম্পারেচার। আসো, এটা চার্লস ল। VI/TI সমান সমান VF/TF। কি কনস্ট্যান্ট? প্রেসার কনস্ট্যান্ট। গেই-লুসাক ল। PI/TI সমান সমান PF/TF। কি কনস্ট্যান্ট? ভলিউম কনস্ট্যান্ট। এবার এই তিনটাকে আমরা কম্বাইন করব। দেখো PI/VI আছে, লিখলাম PI/VI। এখানে কি আছে? VI/TI। তো VI তো আগে লিখে ফেলছি, তাই বলে লিখবো ডিভাইডেড বাই TI। এরপরে এখানে কি আছে? উপরে আছে PI, নিচে আছে TI। উপরে PI, নিচে TI দিয়ে দিছি। PF/VF লিখি, PF/VF। উপরে আছে VF, লিখে ফেলছি, তাই বলে আর লেখার দরকার নাই। নিচে আছে TF, যাও লিখে দিলাম TF। এরপর এখানে কি? PF/TF। PF/TF আগে থেকে লেখা আছে, তাহলে এটা হচ্ছে কম্বাইন্ড ল। এখানের মধ্যে কে কনস্ট্যান্ট? এখানের মধ্যে কোনোটাই কনস্ট্যান্ট না। টেম্পারেচার, প্রেসার, ভলিউম কোনো কিছুই কনস্ট্যান্ট। এখানে শুধু একটা জিনিসই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে মোল নাম্বার। একটা জিনিসই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে মোল নাম্বার বা অ্যামাউন্ট অফ গ্যাস, সেটাই কনস্ট্যান্ট, আর কিছু কনস্ট্যান্ট না। এন কনস্ট্যান্ট, শুধুমাত্র এন কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন এটা হচ্ছে কম্বাইন্ড ল। এবার হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন করব। আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এবার আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য আমাদের কাছে যেতে হবে বোয়েলস লতে। বোয়েলস ল কি বলে? ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। চার্লস ল কি বলে? ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আর অ্যাভোগাড্রোস ল কি বলে? অ্যাভোগাড্রোস ল বলে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল নাম্বার। বোয়েলস ল এর মধ্যে টেম্পারেচার কনস্ট্যান্ট, চার্লস ল এর মধ্যে প্রেসার কনস্ট্যান্ট, আর এখানের মধ্যে টেম্পারেচার প্রেসার দুইটাই কনস্ট্যান্ট। এবার এই তিনটাকে যদি আমরা কম্বাইন করি, দেখো একই জিনিস, ভলিউম 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 একই জিনিস তিনটা ভিন্ন জিনিসের সাথে প্রপোর্শনাল। একই জিনিস যদি তিনটা ভিন্ন জিনিসের সাথে প্রপোর্শনাল হয়, আমরা সেই একই জিনিসটাকে তিনটা ভিন্ন জিনিসের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল লিখতে পারি। তাহলে এরপর আমরা কি করতে পারি? এখানে একটা ধ্রুবক আনতে পারি, এখানে একটা ধ্রুবক আনতে পারি। এই যে
এরপর আমরা কি করতে পারি, পিভি সমান সমান লিখতে পারি এন কে টি। এই যে কে আছে, কেটাকে আমরা কি বলতে পারি, আর বলতে পারি। কে হচ্ছে কি আর, আর কি একটা ধ্রুবক, আমরা ধ্রুবক আনছি এখানে। এই যে আর ধ্রুবকটা আছে, এই যে আর ধ্রুবকটা আছে, এই আর ধ্রুবকটাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এই আর ধ্রুবকটাকে কি বলা হয়, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এই আর ধ্রুবকটাকে কি বলা হয়, আর কনস্ট্যান্টটাকে কি বলা হয়, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এবার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বোঝার জন্য তোমার কাছে কয়েকটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে এসটিপি, আরেকটা হচ্ছে অ্যাসিটিপি, আরেকটা হচ্ছে এনটিপি। এসটিপি, এসটিপি কি, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, এসটিপি মূলত 273 কেলভিন এবং 1 এটিএম প্রেসারকে বোঝায়। এবার আসো তোমার এসএটিপি। এসএটিপি মূলত বোঝায় হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিয়েন্ট। এবার স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার একটা পার্টিকুলার টেম্পারেচার, একটা পার্টিকুলার প্রেসারকে রিপ্রেজেন্ট করে। টেম্পারেচারটা কত, টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসারটা, প্রেসারটা তোমাকে বাড়ির কাজ দিলাম, প্রেসারটা তুমি বের করবা। এরপরে এনটিপি, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। এটার মানে কি, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। আর এখানে টেম্পারেচার কত, এখানে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। প্রেসার এটা তোমার বাড়ির কাজ, এটা তুমি নিজে বের করবে প্রেসারটা। ওকে, তাহলে আমরা এসটিপি, এসএটিপি, এনটিপি বুঝে গেছি। এরপরে দেখো আমরা এখানে আসি, আমরা কি জানি, পিভি সমান সমান এনআরটি, পিভি সমান সমান এনআরটি। তাহলে আর সমান সমান কি, আর সমান সমান পিভি বাই এনটি। এখন তোমাকে যদি আমি বলি আর এর ভ্যালু বের করতে, তাহলে তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে একটা সিস্টেম নেওয়া, এরকম একটা সিস্টেম নেওয়া, এরকম সিস্টেম নেওয়া, এরকম একটা সিস্টেম নেওয়া। ঠিক আছে, তোমার কাজ হবে এরকম একটা সিস্টেম নেওয়া, একটা আগের এক্সাম্পল থেকে একটা হ্যাঁ, তোমার উচিত হবে এরকম একটা সিস্টেম নেওয়া। এরপরে তোমার কাজ হবে কি, এরপরে তোমার কাজ হবে কি, এই সিস্টেমে, এই সিস্টেমের মোল সংখ্যা বের করা, এই সিস্টেমের প্রেসার বের করা, এই সিস্টেমের ভলিউম বের করা, এই সিস্টেমের টেম্পারেচার বের করা। এগুলা বের করবা, এগুলা বের করে এই ফর্মুলায় বসাবা। এরপরে এই সিস্টেমের জন্য তুমি মোলার গ্যাস কনস্ট্যান্ট পেয়ে যাবা বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট পেয়ে যাবা। এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট তুমি যদি একটা এক্সপেরিমেন্ট থেকেই পাও, তোমার কাজ হয়ে গেছে, কারণ এটা তো কনস্ট্যান্ট। তুমি এটা এক্সপেরিমেন্ট থেকে যে মানটা পাবা, তুমি সব এক্সপেরিমেন্ট থেকে সেই মানটা পাবা। তার মানে তুমি এটা একটা এক্সপেরিমেন্ট থেকে যদি এটার মান বের করে ফেলতে পারো, তাহলে ওইটা দিয়ে তুমি অন্য যে কোনো এক্সপেরিমেন্টে এটার ভ্যালু হিসেবে ওটাকে ইউজ করতে পারবা। আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে তুমি এটা যে কোনো ঘটনায় বা যে কোনো এক্সপেরিমেন্টে তোমার আর এর ভ্যালু একই আসবে। তো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, আর এর ভ্যালু বের করছো, এক্সপেরিমেন্টের মাধ্যমে আর এর ভ্যালু কিভাবে বের করবা, এক্সপেরিমেন্টে বের করবা যে গ্যাস কত মোল আছে, গ্যাসের প্রেসার কত, গ্যাসের ভলিউম কত, গ্যাসের টেম্পারেচার কত। এগুলাকে তুমি আর সমান সমান পিভি বাই এনটি এখানে বসাই দিবা। বসানোর পরে তুমি আর এর ভ্যালু পাবা। তো তুমি আর এর ভ্যালু একটা এক্সপেরিমেন্ট থেকে পাইছো। এখন কথা হচ্ছে আর তো ধ্রুবক, এটা তো এক্সপেরিমেন্টে ভ্যারি করবা না, এটা তো একই মান সবগুলো এক্সপেরিমেন্টেই আসবে। এখন তুমি একটা এক্সপেরিমেন্ট থেকে আর এর ভ্যালু বের করে ফেলতে পারলে তুমি এই আর এর ভ্যালুটা সারা জীবন যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবা, কারণ আর এর ভ্যালু তো কনস্ট্যান্ট। বুঝা গেছে? এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে এত কষ্ট আমাদের করতে মন চাইতেছে না, কারণ আমরা একটা তথ্য জানি, আমরা জানি যে এসটিপি তে 1 মোলের ভলিউম হচ্ছে 22.4 লিটার এট এসটিপি। এসটিপি মানে কি, টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন আর প্রেসার হচ্ছে 1 এটিএম বা 101,325 প্যাসকেল। ঠিক আছে, এট এসটিপি, এট এসটিপি, এট এসটিপি ভলিউম অফ 1 mole is 22.4 liter. Volume of 1 mole is 22.4 liter. তাহলে তুমি যদি এখানের মধ্যে বের করো, টেম্পারেচার কত 273, প্রেসার কত 101,325 প্যাসকেল, মোল নাম্বার কত 1 মোল, আর ভলিউম কত 22.4 লিটার। ঠিক আছে, এবার তুমি এটাকে কি করবা, এটাকে তুমি এই ফর্মুলায় বসবা, আর সমান সমান
পিভি বাই এনটি, পিভি বাই এনটি তুমি বসাবা, বসানোর পরে তুমি আর এর ভ্যালু পেয়ে যাবে। আর এর ভ্যালু পাওয়ার জন্য তোমার কাছে পি এর ভ্যালু বসাতে হবে কি 101,325 প্যাসকেল, ভলিউম কি 22.4 লিটার। এবার তুমি এটা লিটারে বসাতে পারবে না, তোমার কাছে এটাকে মিটার কিউবে নিতে হবে। তুমি এটাকে কিভাবে মিটার কিউবে নিতে পারো, 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার কিউবে চলে যাবা, মিটার কিউবে চলে যাবে। এরপরে কি মোল নাম্বার কত বলা হচ্ছে অ্যাট এসটিপি, ভলিউম অফ 1 মোল, তাহলে মোল নাম্বার হচ্ছে 1। টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 273, কারণ এসটিপি তে টেম্পারেচার কত হয় 273 হয়। বুঝছো বিষয়টা? তোমাকে এসটিপি দেওয়া আছে মানে টেম্পারেচার প্রেসার দেওয়া আছে, ভলিউম অফ 1 মোল গ্যাস দেওয়া আছে এত। তাহলে তুমি কিন্তু এটাও জানো, এটাও জানো, এটাও জানো, এটাও জানো, এই চারটা ভ্যালু যদি তুমি এখানে বসো তুমি আর এর ভ্যালু পাবা না, তুমি আর এর ভ্যালু পাচ্ছ। এখন পাওয়ার সময় তোমার যে জিনিসটাতে সমস্যা হবে সেই জিনিসটা হচ্ছে ইউনিট, সেই জিনিসটা হচ্ছে কি ইউনিট। দেখো তোমার এখানে প্রেসার কত, তোমার এখানে প্রেসার হচ্ছে 1 এটিএম। তো তুমি এটাকে 1 এটিএম লিখতে পারো, 101,325 প্যাসকেল লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো 76 সেন্টিমিটার মার্কারি, অথবা তুমি লিখতে পারো 760 মিলিমিটার মার্কারি। এবার প্রশ্ন হচ্ছে যে তুমি যে কোনো একটা কেন লিখতে পারতেছো না? আচ্ছা ধরো তুমি 1 এটিএম নিয়ে কাজ করছো, তাহলে তোমার আর এর ভ্যালু একটা আসবে। আমি এটা নিয়ে কাজ করছি, আমার আর এর ভ্যালু আরেকটা আসবে। তোমার বন্ধু এটা নিয়ে কাজ করছে, তার আর এর ভ্যালু আরেকটা আসবে। তার বন্ধু আর এটা নিয়ে কাজ করছে, তার আর এর ভ্যালু আরেকটা আসবে। আর তুমি যদি একটু চিন্তা করো তোমার এখানে কয়টা কোয়ান্টিটি আছে, 1 2 3 4, তার মধ্যে মোল নাম্বার ছাড়া বাদ বাকি সবার কিন্তু একাধিক একাধিক ইউনিট আছে। যেমন ধরো প্রেসারের অনেকগুলো ইউনিট আছে, ভলিউমের অনেকগুলো ইউনিট আছে, টেম্পারেচারের অনেকগুলো ইউনিট আছে। তো আমাদের জানা মতে আমরা যেসব ইউনিট গুলো পড়ছি, আমাদের প্রেসারের ইউনিট আছে কয়টা, প্রেসার ইউনিট আছে এগুলো 1 2 3 4, তাহলে প্রেসারের অ্যাটলিস্ট 4টা ইউনিট আছে। ঠিক আছে, ভলিউমের কয়টা ইউনিট আছে, ভলিউমের ইউনিট অ্যাটলিস্ট হলেও 3টা আছে, যেগুলো আমরা পড়ছি, একটা মিটার কিউব, একটা হচ্ছে লিটার, একটা হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। তাহলে ভলিউমের ইউনিট আমরা 3টা জানি। এরপর আমরা কিসের ইউনিট জানি, টেম্পারেচার, টেম্পারেচারের ইউনিট জানি হচ্ছে আমরা 3টা। এবার তোমার এখানে প্রেসার 4টা ইউনিটে তুমি বসাতে পারবা, প্রত্যেক ইউনিটের জন্য প্রেসারের মানটা কিন্তু ভিন্ন, একই প্রেসার কিন্তু মান ভিন্ন, ঠিক না? ভলিউম 3টা ইউনিটে তুমি বসাতে পারবা, একই ভলিউম কিন্তু মান ভিন্ন হবে যদি তুমি ভিন্ন ভিন্ন ইউনিটে বসাও। টেম্পারেচার একই টেম্পারেচার কিন্তু 3টা ভিন্ন মান আসবে যদি তুমি 3টা ভিন্ন ইউনিটে বসাও। এখন কথা হচ্ছে, তো এরকম করলে তোমার আর এর ভ্যালু যদি আমি স্বাধীনতা দিয়ে দিই যে তোমার যে ইউনিট ইচ্ছে সেই ইউনিটে ব্যবহার করো, তখন দেখা যাবে তোমার এক বন্ধু এটিএম ইউজ করবে, ভলিউমের বেলায় ধরো মিটার কিউব ইউজ করবে, টেম্পারেচারের বেলায় ধরো সেলসিয়াস ইউজ করবে। এরপর আরেক বন্ধু আচ্ছা, এখানে কয়টা প্যাটার্ন হইতে পারে জানো? অনেকগুলো হইতে পারে, অনেকগুলো বলতে অনেকগুলো প্যাটার্ন হইতে পারে। ঠিক আছে, অনেকগুলো প্যাটার্ন হইতে পারে, প্রায় শত শত প্যাটার্ন হইতে পারে এখানে। ঠিক আছে, এবার শত শত প্যাটার্নে যদি তুমি মানগুলো বসাও তাহলে তোমার আর আর মান আসবে শত শতটা। বিষয়টা কঠিন হয়ে গেল না? তো একটা মান পাওয়ার জন্য, সবার মান একই আসার জন্য আমাদের কাছে এখানে ইউনিট সিস্টেম ফলো করতে হবে। ইউনিট সিস্টেম কি, আমাদের কিছু ইউনিট সিস্টেম আছে, যেমন ধরো এসআই একক, এসআই ইউনিট সিস্টেম। এসআই ইউনিট সিস্টেম কি করে দিচ্ছে, এসআই ইউনিট সিস্টেম বলে দিচ্ছে যে ফোর্সের জন্য আপনি নিউটন ব্যবহার করবেন, টেম্পারেচারের জন্য আপনি কেলভিন ব্যবহার করবেন, প্রেসারের জন্য আপনি প্যাসকেল ব্যবহার করবেন। ঠিক আছে, এরপরে সে কি বলছে, সে বলছে ভলিউমের জন্য আপনি মিটার কিউব ব্যবহার করবেন। ক্লিয়ার? সে এরপরে কি বলছে, সে এরপরে বলছে যে আচ্ছা এতটুকু জানলে যথেষ্ট। তো সে প্রত্যেকটা কোয়ান্টিটির জন্য একটা ইউনিটকে ফিক্স করে দিয়েছে এসআই ইউনিট, তুমি এই ইউনিটে মানগুলো বসাবা। এই এসআই ইউনিট এর কারণে দেখা যায় সবাই মানগুলো একই ইউনিট সিস্টেমে বসায়, মানে একই ইউনিটগুলো ব্যবহার করে মানগুলো বসায়, আর একই ইউনিট ব্যবহার করে মানগুলো যখন বসায় সবাই একটা কমন অ্যান্সার পায়। যদি এসআই ইউনিটকে ফলো না করা হইতো তাহলে দেখা যেত তোমার ক্লাসের প্রত্যেকজন ভিন্ন ভিন্ন মান পাইতো একই ম্যাথের জন্য, ওটা আরো একটা বড় হ্যাসেল হয়ে যেত। ঠিক আছে, এরপর তোমার এখানে কত আসবে, তোমার এখানে আসবে 8.314 জুল পার মোল পার কেলভিন। আমরা কি আর এর ভ্যালু বের করা শিখছি, বের করা শিখছি, কিন্তু কোন এককে বের করছি, কোন ইউনিট সিস্টেমে বের করছি, আমরা এসআই ইউনিট সিস্টেমে বের করছি। তুমি কি আমার পড়া বুঝতেছো নাকি তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝি নাই? বুঝতেছো, ভেরি গুড। তাহলে আমরা আর এর ভ্যালু কিসে বের করে ফেলতে পারছি, এসআই ইউনিটে বের করে ফেলতে পারছি। এখন আমরা আর এর ভ্যালু বের করব লিটার এটিএম ইউনিটে, লিটার এটিএম ইউনিট। তো লিটার এটিএম ইউনিটে যদি আর এর ভ্যালু বের করি তাহলে আর সমান সমান কি পিভি ডিভাইডেড বাই এনটি। তাহলে আমরা এখানের মধ্যে প্রেসার বসাবো এটিএম এ, ভলিউম বসাবো লিটারে, টেম্পারেচার বসাবো তোমার ক্যালভিনে। এটা ওই সেম আগেরটাই যে এসটিপি তে
273 কেলভিন টেম্পারেচার, 1 atm প্রেসার, 1 মোল গ্যাসের 1 মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4 লিটার। এটাই বসাবো আমরা। তাহলে আমরা যদি 1 বসাই, এখানে বসে 22.4 বসাই, এখানে 1 বসাই, আর এখানে যদি 273 বসাই, তাহলে আমরা আর এর মান দিন শেষে কত হবে? 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। লিটার এটিএম পার মোল পার কেলভিন। সিজিএস ইউনিটে আমরা বের করব আর এর ভ্যালু। সিজিএস ইউনিট সিস্টেমে বের করব। তো সিজিএস ইউনিট সিস্টেমে বের করাটা আসলে একটু ডিফিকাল্ট, অনেক কিছু জিনিস জানতে হয়। তো এই কারণে সিজিএস ইউনিট সিস্টেমে বের করার আগে আমি তোমাকে জাস্ট একটা জিনিসই বলে দিই। আমাদের 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, ঠিক আছে? আর্গ। তাহলে তুমি এসআই ইউনিটে কি বের করছো? এসআই ইউনিটে তুমি বের করছিলা যে আর সমান সমান 8.314 জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। আর তুমি যখন সিজিএস এ বের করবা, তখন আলটিমেটলি তোমার কিন্তু সবই সেম থাকবে, জাস্ট চেঞ্জ হবে জুলটা। তোমার জুল পার মোল পার কেলভিন সবকিছু সেম সেম থাকবে, জাস্ট জুলের পরিবর্তে থাকবে আর্গ। জাস্ট জুলের পরিবর্তে থাকবে আর্গ। তার মানে তুমি যদি কি করো, তার মানে তুমি যদি এই 8.314 জুল তুমি যদি এটাকে আর্গে নিয়ে যাও, তাহলে কিন্তু কাজ হয়ে গেছে। তাহলে 8.314 জুল এটাকে তুমি যদি আর্গে নিয়ে যাও, এটা হবে কি 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে তুমি দিন শেষে কি পাচ্ছ? 8.314, এটাকে চাইলে তুমি 8.32 লিখতে পারো, 10 টু দি পাওয়ার 7 আর্গ পার মোল পার কেলভিন। এটা খুব সহজ ভাবে আমি তোমাকে বের করে দিচ্ছি। তুমি যদি পরীক্ষায় না পারো, তাহলে তুমি অন্তত এটা হইলেও করবা। তুমি জুল থেকে আর্গে নেওয়ার এই কনভার্সনটাকে ইউজ করে তুমি এটা বের করবা। আর যদি পুরাটা মনে থাকে তাহলে তো ভালো, অনেকের পুরাটা মনে থাকে না, তাই বলে আমি সহজটা দেখাই দিলাম। তোমার এখানের মধ্যে মাথায় রাখতে হবে যে প্রেসারটা তোমার কাছে ব্যবহার করতে হবে, প্রেসারটা তোমার কাছে ব্যবহার করতে হবে 9 সেন্টিমিটার ইনভার্স 2 ইউনিটে। 9 সেন্টিমিটার ইনভার্স 2 ইউনিটে ব্যবহার করতে হবে। বুঝছো বিষয়টা? 9 সেন্টিমিটার ইনভার্স 2 ইউনিটে ব্যবহার করতে হবে। তো প্রেসারটা কিছুটা এরকম হবে। আমরা জানি প্রেসারটা কত? 1 atm, কারণ আমরা তো এটা এসটিপি ধরে নিচ্ছি, ঠিক না? এসটিপি তে প্রেসার হচ্ছে 1 atm, আর টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে আমাদের 273 কেলভিন। তাহলে তোমার কাছে 1 atm কে কিসে নিতে হবে? 1 atm কে নিতে হবে তোমার কাছে 9 সেন্টিমিটার ইনভার্স 2 এটাতে নিতে হবে। তো তুমি এটাতে কিভাবে নিবা? তোমার কাজ হচ্ছে প্রথমে 1 atm কে সেন্টিমিটার লেখা, তার মানে 76 সেন্টিমিটার মার্কারি। ওকে, ভেরি গুড, এতটুকুতে গেছো। এবার 76 সেন্টিমিটার মার্কারির যে প্রেসারটা আছে, এই প্রেসারটা বের করতে পারবে না? প্রেসার কিভাবে বের করে? এইচ রো জি দিয়ে বের করে। কি দিয়ে বের করে? এইচ রো জি দিয়ে বের করে। তাহলে তোমার 76 সেন্টিমিটার মার্কারির প্রেসার কি হবে? 76 সেন্টিমিটার মার্কারি যে প্রেসারটা অ্যাপ্লাই করে, সেটাকেই তো আমরা 1 atm বলতেছিলাম, ঠিক না? তাহলে 76 সেন্টিমিটার মার্কারি কি প্রেসার অ্যাপ্লাই করবে? এইচ রো জি পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করবে। এইচ হচ্ছে কি? 76 সেন্টিমিটার। রো হচ্ছে কি? রো হচ্ছে ডেনসিটি। ডেনসিটি কত? ডেনসিটি হচ্ছে তোমার 13.6। এরপর জি কত? জি হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক না? তো এটাকে তোমার কাছে কিসে নিতে হবে? এটাকে তোমার কাছে ডাইনে নিতে হবে। তুমি যদি এটাকে ডাইনে নিয়ে যাও, তাহলে এটা 9.8 থাকবে না, এটা 981 হয়ে যাবে। কি হয়ে যাবে? 981। 981 কি হয়ে যাবে? 981। আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো, ঠিক আছে? তাহলে তুমি প্রেসার পাই গেছো, এটা হচ্ছে প্রেসার। 76 ইন্টু 13.6 ইন্টু 981, এটা হচ্ছে প্রেসার। আচ্ছা, ভলিউম লিখবা। ভলিউম কিসে নিবা? সেন্টিমিটার কিউবে নিবা। তো ভলিউম কত দেওয়া আছে? 22.4। 22.4 লিটারকে তুমি সেন্টিমিটার কিউবে কিভাবে নিতে পারো? 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 করলে এটা সেন্টিমিটার কিউবে চলে যাবে। আর মোল সংখ্যা কত? 1। আর টেম্পারেচার কত? 273 কেলভিন। এবার যেটা আসে ওটাই হচ্ছে তোমার অ্যান্সার। আর তুমি দেখবে এখানের মধ্যে বেশি কিছু আসবে না। 8.32 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর পার মোল পার কেলভিন। আমি জানি এখানে তুমি কিছু জায়গায় বুঝো না, আমি তোমাকে জাস্ট উপরে উপরে দেখাই দিছি। তুমি কি এই কনভার্সনটা বুঝছো যে এটা কিভাবে প্রেসারটা আসছে? প্রেসারের কনভার্সনটা বুঝছো?
যে প্রেসার কি হবে এটা লিখছি। এটাকে বুঝছো? কি বলো, বুঝে গেছো? কেমনে সম্ভব? তুমি দেখো ট্যালেন্ট, এটা তো আমার কোনো স্টুডেন্ট বুঝে না। ভেরি গুড। হুম, ওকে। তো সহজ কথা হচ্ছে, এটা একটু মুখস্থ রাখাটাই হচ্ছে আসলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? 8.32 × 10⁻⁷। তুমি যদি জুলে বের করে তুমি এটাকে আর্গে নিয়ে যাও তাও চলবে। সবচেয়ে বেস্ট হচ্ছে এটা করা, সবচেয়ে বেস্ট হচ্ছে এটা করা। এটা করলে তোমার একদম 100 কারেক্ট। এটা করলে একদম 100 কারেক্ট, ঠিক আছে? তুমি এটা কি বসেছো? মার্কারির লেন্থ বা হাইট। এটা কি বসেছো? মার্কারির ডেনসিটি। আর এটা কি বসেছো? আর এটা বসেছো জি, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কিন্তু এটা তুমি কোন ইউনিটে বসেছো? এটা তুমি বসেছো হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন ইউনিট হয়? মিটার সেকেন্ড ইনভার্স টুতে হয় না? তুমি এটাকে কি করছো? তুমি এটাকে ডাইন ডাইনে নিয়ে গেছো। কিসে নিয়ে গেছো? ডাইনে নিয়ে গেছো। হ্যাঁ, তুমি ডাইনে নিয়ে গেছো। দাঁড়াও, তুমি কিসে নিয়ে গেছো? বা যেটাই হোক, তুমি যে কোনো কিছুতে নিয়ে গেছো, ঠিক আছে? বুঝছো বিষয়টা? এটা হবে যে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু হবে, ঠিক আছে? সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টুতে নিলে এটা হয়। তাহলে আশা করি এতটুকু বুঝতেছো। তো আমি আরেকবার রিপিট করি এটা। আর কেন যেন মনে হচ্ছে তুমি প্রেশারের জায়গাটা হয়তো বুঝো না, কারণ ওই জায়গাটা আমি আসলে খুব তাড়াতাড়ি গেছি। তো এখানে দিন শেষে আমি কি ব্যবহার করতেছি? এখানে দিন শেষে আমি ব্যবহার করতেছি যে অ্যাট এসটিপি, অর্থাৎ 273 কেলভিন, 1 atm প্রেশার, ভলিউম অফ 1 মোল সমান সমান 22.4 লিটার। এবার তোমার এখানের মধ্যে কি দেওয়া আছে? টেম্পারেচার দেওয়া আছে কত? 273 কেলভিন। প্রেশার দেওয়া আছে কত? 1 atm। এরপরে তোমার এখানে ভলিউম দেওয়া আছে কত? 22.4 লিটার। তোমার এখানের মধ্যে মোল নাম্বার দেওয়া আছে কত? 1 মোল। এবার প্রেশার, তুমি সিজিএস ইউনিটে প্রেশার, সিজিএস ইউনিটে প্রেশার লিখবা। সিজিএস ইউনিটে প্রেশার কিন্তু এটিএম না। সিজিএস ইউনিটে প্রেশার কিন্তু কি না? এটিএম না। সিজিএস ইউনিটে প্রেশার এটিএম না। তো সিজিএস ইউনিটে প্রেশার তাহলে কি? বলো, সিজিএস ইউনিটে প্রেশারের, সিজিএস ইউনিট প্রেশারের সিজিএস ইউনিটটা কি? হ্যাঁ, ইউনিট অফ প্রেশার ইন সিজিএস হচ্ছে তোমার, আচ্ছা সিজিএস এর অ্যাব্রিভিয়েশনটা পড়লে তোমার জন্য আরো ভালো হয়। সিজিএস এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, ঠিক আছে? এমনি আমরা প্রেশার বলতে কি বুঝি? ফোর্স বাই এরিয়া না? তো ফোর্স হচ্ছে, ফোর্সের ইউনিট কি? ডাইন। ফোর্সের ইউনিট কি? ডাইন। আর এরিয়ার ইউনিট কি? সেন্টিমিটার স্কোয়ার। কিসে? সিজিএস এ, ঠিক আছে? তাহলে ডাইন সেন্টিমিটার ইনভার্স টু, এটা হচ্ছে কার ইউনিট? প্রেশারের ইউনিট। তাহলে তোমার কাছে এটিএম থেকে কি করতে হবে? ডাইন সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটার ইনভার্স টু তে যেতে হবে। মানে তুমি কিভাবে যাবা? তোমার কাছে এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, এই ক্ষেত্রে তোমার কাছে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমার কাছে প্রেশার সমান সমান এইচ রো জি, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তোমার কাছে একটু বুঝতে হবে যে এই ফর্মুলাটা কি জিনিস। দেখো, 1 এটিএম কাকে বলি আমরা? আমাদের অ্যাটমসফিয়ার যে প্রেশারটা দেয় সেটা হচ্ছে 1 এটিএম। অথবা কোন একটা কলামের মধ্যে, কোন একটা কলামের মধ্যে, কোন একটা কলামের মধ্যে, কোন একটা কলামের মধ্যে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার মার্কারি যে প্রেশারটা দেয় ওটাই হচ্ছে কি, মানে এ পয়েন্টের মধ্যে মার্কারি 76 সেন্টিমিটার হাইটের মার্কারি এই পয়েন্টের মধ্যে যে প্রেশারটা দিবে সেই প্রেশারটাই কি হবে? সেই প্রেশারটাই হবে
সেই প্রেসারটাই হবে 1 atm। 76 সেন্টিমিটার মার্কারি এই পয়েন্টে যে প্রেসারটা দিবে সেটাই হবে 1 atm। তাহলে আমরা 76 সেন্টিমিটার পাচ্ছি হচ্ছে মার্কারির হাইট। এরপরে রো হচ্ছে কি মার্কারির ডেনসিটি। মার্কারির ডেনসিটি কত? 13.6 13.6 গ্রাম সেন্টিমিটার ইনভার্স 2। এটা হচ্ছে ডেনসিটি, সরি সেন্টিমিটার ইনভার্স 3, এটা হচ্ছে ডেনসিটি। আর জি হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, আমরা কি জানি জি এর ভ্যালু কত হয়? জি এর ভ্যালু হয় হচ্ছে 9.81। ঠিক আছে, এটা কি মিটার সেকেন্ড ইনভার্স 2। তোমার কাছে যদি সিজিএস যেতে হয় তোমার কাছে মিটারকে কি করতে হবে? সেন্টিমিটার করতে হবে। তো মিটারকে সেন্টিমিটার করার উপায় কি? মিটারকে সেন্টিমিটার করার উপায় হচ্ছে তোমার কাছে এটার সাথে কি গুণ করতে হবে? তোমার কাছে এটার সাথে 100 গুণ করতে হবে। যদি 100 গুণ করো তাহলে 981 হয়ে যায়, আর মিটার হয়ে গেল সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে কি জি এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা জি এর ভ্যালুটা আগে বের করবো সবসময়। ঠিক আছে, এরপর আমরা এইচ রো জি এর মধ্যে জি এর ভ্যালুটা বসাবো। বসানোর পরে কি পাবো? বসানোর পরে আমরা পি এর ভ্যালু পাবো। ঠিক আছে, কিসের ভ্যালু পাবো? পি এর ভ্যালু পাবো। তো পি এর ভ্যালু কত আসতেছে দিন শেষে এখানে? আচ্ছা, কিছু একটা আসতেছে, এটা জানার দরকার নেই, আমরা সরাসরি এটাই এখানে তুলে দিলে হয়ে গেছে। আসো, আমরা কি জানি আর সমান সমান পিভি ডিভাইডেড বাই এনটি। পি এর জায়গায় তুমি এটা বসাই দিবা, 76 13.6 981। এবার হচ্ছে ভি, ভি হচ্ছে কি ভলিউম। দেখো ভলিউম এখানে হচ্ছে লিটার, আর দেখো এখানে সেন্টিমিটার লেখা, তার মানে তোমার কাছে ভলিউমটা কিসে নিতে হবে? সেন্টিমিটার কিউবে নিতে হবে। তো সেন্টিমিটার কিউব মানে কি? এমএল না? সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এমএল। তাহলে তোমার কাছে এটাকে এমএল এ নিতে হবে। তাহলে তুমি এটা কিভাবে এমএল এ নিবা? এটার সাথে 10⁻³ মাল্টিপ্লাই করবা, এটা এমএল এ চলে যাবে। মানে 1000 গুণ করবা, লিটারের সাথে 1000 গুণ করলে ওটা এমএল এ চলে যায় বা সেন্টিমিটার কিউবে চলে যায়। আর এখানে 1 মোল আছে, আর টেম্পারেচার কত? 273। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে 8.32 8.32 ইন্টু 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন। এবার বুঝছো? এবার খুব বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি, তা আশা করি পারবা এটা। এবার আমরা পড়বো হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট কি জিনিস? বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট পার মলিকিউল। মোলার গ্যাস কনস্ট্যান্ট পার মলিকিউল। তুমি কিছুক্ষণ আগে যখন আর বের করছিলা, মোলার গ্যাস কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এন এর ভ্যালু কত দিছিলা? 1। এন এর ভ্যালু কত দিছিলা? 1। ঠিক আছে, বুঝছো? এন এর ভ্যালু কত দিচ্ছিলা? 1। এন এর ভ্যালু কত দিচ্ছিলা? 1। তার মানে তোমার এই যে আর আছে, আর কি? মোলার গ্যাস কনস্ট্যান্ট বা 1 মোলের জন্য গ্যাস কনস্ট্যান্ট। তাহলে 1 মোলের জন্য গ্যাস কনস্ট্যান্ট কি? গ্যাস কনস্ট্যান্ট ফর 1 মোল। গ্যাস কনস্ট্যান্ট ফর 1 মোল সেটা হচ্ছে আর। গ্যাস কনস্ট্যান্ট ফর 1 মোল সেটা হচ্ছে আর। আচ্ছা, আমরা কি জানি যে 1 মোল মানে হচ্ছে 6.02 × 10⁻23? আশা করি এটা জানি। 6.02 × 10⁻23। তাহলে 1 মোলের জন্য যদি গ্যাস কনস্ট্যান্ট আর হয়, তাহলে 6.02 × 10⁻23 মলিকুলের জন্য গ্যাস কনস্ট্যান্ট কি? আর। তাহলে মোলার গ্যাস কনস্ট্যান্ট ফর 1 মলিকুল যদি একটা মলিকুলের জন্য বের করি, তাহলে আর ডিভাইডেড বাই কি হবে? 6.02 × 10⁻23, যেটাকে আমরা আদর করে বলি অ্যাভোগাড্রো নাম্বার। যেটাকে আমরা আদর করে কি বলি? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে তুমি গ্যাস কনস্ট্যান্ট ফর 1 মলিকুল পাইছো, মানে হচ্ছে তুমি বোল্টজম্যান কনস্ট্যান্ট পেয়ে গেছো। তার মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট কিভাবে পাওয়া যায়? বোল্টজম্যান কনস্ট্যান্টকে আমরা কে দিয়ে ডিনোট করি, আর বোল্টজম্যান কনস্ট্যান্ট পাওয়া যায় হচ্ছে আর কে এন এ দিয়ে ডিভাইড করতে। এবার তুমি বোল্টজম্যান কনস্ট্যান্ট বিভিন্ন ইউনিটে বের করতে পারো। তুমি চাইলে এসআই ইউনিটে বের করতে পারো। কিভাবে বের করতে পারো? তুমি আর এর ভ্যালুটা এসআই তে দিবা, আর নিচে দিবা হচ্ছে কি 6.02 × 10⁻23। ঠিক আছে, কিছু একটা আসবে, আর পেছনে ইউনিট কি হবে? জুল পার মলিকিউল পার কেলভিন।
ঠিক আছে। এরপর ধরো তুমি কিসে বের করছো, লিটার এটিএম এ বের করছো। লিটার এটিএম ইউনিটে যদি বোল্টজম্যান কনস্ট্যান্ট বের করতে চাও তাহলে আর এর ভ্যালুটা লিটার এটিএম এ দিবা, এরপরে নিচে কি দিবা 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তোমার এখানে কি আসবে লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটার পরিবর্তে আসবে লিটার এটিএম পার মলিকিউল পার কেলভিন। ঠিক আছে। তো এসআই ইউনিট গেল, লিটার এটিএম ইউনিট গেল, এরপরে কি সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটে যদি তুমি কে এর ভ্যালুটা বসাও, তার মানে 8.32 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তুমি যদি এটা বসাও তাহলে তুমি এখানে ইউনিটটা পাবা। ইউনিটটা কিসে পাবা, আর্ক পার মলিকিউল পার কেলভিন, যেটা আসতেছে ওটাই হচ্ছে তোমার বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু। বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কখনো মুখস্থ করার দরকারই নেই, তুমি এভাবে বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালুটা বের করে ফেলতে পারবা। কি আজকের ক্লাস এতটুকু রাখি, অনেক লম্বা ক্লাস ডিউরেশন হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাস এটুকুই। আজকে অলরেডি 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। তোমাকে আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি দিয়ে দিব, আমাকে টেলিগ্রামে একটা নক দিবা, ঠিক আছে? আমি তোমাকে আমার টেলিগ্রাম নাম্বারটা দিচ্ছি।